লাইভ আছি ভাই। অলসো এট দ্য সেম টাইম উই আর লাইভ অন ফেসবুক অ্যাজ ওয়েল। আমি আপনাকে লিংকগুলা দিয়ে দেই। তাহলে ইট উড বি ইজিয়ার। ততক্ষণে আমি কি উইল শেয়ার করে দিতে পারবো, তাই তো? হ্যাঁ, 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 রাইট। সেকেন্ডটা লিঙ্কডইন এর যেখানে স্ট্রিম হচ্ছে। ওকে, আমি আর একটু শেয়ার ওকে। দিয়ে নিই। লিঙ্কডইনটা শেয়ার। অলরাইট। অলরাইট ভাই, আমরা শুরু করি। হোপফুলি আস্তে আস্তে উইল বি ডাইভিং ইনটু more of the details. So, right, okay. Hello, everyone, and welcome to another episode of Beyond the Cubicle. So, it's been a really long break, and আসলে সবাই ব্যস্ত থাকে। আমি নিজেও একটু বিজি হয়ে গিয়েছিলাম। সো ফাইনালি এটা আসলে আরো অনেক আগে করার ইচ্ছা ছিল ফারুক ভাইয়ের সাথে এত সুন্দর একটা এপিসোড, কজ উনি আসলে is a person to me. While I was working with him, I always found him to be an amazing human at first, and then obviously the talent of organizing a whole project, and আসলে যে একটা প্রজেক্ট ম্যানেজার বা একটা সিনিয়র প্রজেক্ট ম্যানেজার, একটা টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার, এই সবগুলা টাইটেলকে অ্যাকুমুলেট করে যে রেসপন্সিবিলিটিস গুলা অ্যান্ড হাউ ইট শুড বি ডিফাইন্ড অ্যাজ এই রোলটা কিভাবে ডিফাইন্ড হওয়া উচিত, সেই জিনিসটার অ্যাকচুয়াল একটা ওভারভিউ অ্যান্ড হোয়াট শুড আই সে যে অ্যাকচুয়াল implications in a whole company, সেই জিনিসটা আসলে আমি ফারুক ভাই থ্রুতে দেখেছি। অ্যান্ড নট টু মেনশন দ্যাট হি ইজ অলরেডি পিএমপি সার্টিফাইড, অ্যান্ড আরো ডিটেলস অ্যাকচুয়ালি ফারুক ভাই নিজে তার ইন্ট্রোডাকশন দিবেন, আরো বেটার দিতে পারবেন আমার থেকে। বাট আমি একটা আসলে ওভারঅল ফারুক ভাইয়ের ব্যাপারে দিতে চাচ্ছি যে um, he is an amazing personnel with a lot of good qualities and undoubtedly a really good leader in this industry. So আমরা আজকে what we'll be focusing on this term, which is project manager. So এই project manager, is this actually overrated, and আসলে আমরা কিভাবে হ্যান্ডেল করছি এবং এই challenges and in the corporate how it's working, how the projects are needs to be handled by managers, সবকিছুর একটা ডিটেলে আমরা যাব স্টেপ বাই স্টেপ। আমরা একটা we'll have almost 2 hours to us to talk about all these, কিভাবে চলে যাবে টাইম। আই এম প্রিটি শিওর লাস্ট সেশন গুলোতেও সিমিলার অনেক কিছু কভার করার দরকার ছিল, বাট সবকিছু কভার করতে পারিনি। So without further ado, Farooq bhai, welcome to the show. And আমি জানি যে it's not a really big show, but yeah, থ্যাংক ইউ। I'm trying to go through all that adversity, and it's been a good run so far.
সো প্লিজ আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন বা লেন্দি ইন্ট্রোডাকশনও দিতে পারেন, বিকজ আই বিলিভ আপনার একটা লেন্দি ইন্ট্রোডাকশন আছে। সো প্লিজ ডু শেয়ার ইন্ট্রোডাকশন, অ্যান্ড অবভিয়াসলি আরেকটা জিনিস অ্যাড করবেন যে হচ্ছে আপনার যে জার্নিটা সো ফার ইন দিস ইন্ডাস্ট্রি, উইড লাভ টু হিয়ার ইট। সো প্লিজ, ইটস ইয়োর ফ্লোর নাও, ফারুক ভাই, প্লিজ ডু। Thank you so much. Am I audible, right? হ্যাঁ হ্যাঁ ফারুক ভাই, আপনি একটু আটকে যাচ্ছেন, হয়তো নেট কানেকশনে একটু ইস্যু আছে, বাট ইউ আর অডিবল। Uh, just allow me a moment. আমি আমার ইন্টারনেট কানেকশনটা তাহলে একটু সুইচ করে নিই। Allow me হ্যাঁ হ্যাঁ please. হ্যাঁ, শিওর শিওর। রাইট। রাইট। থ্যাংক ইউ সাফন ভাই আমাকে কল করার জন্য। I'm feeling really happy, excited also that you call me. First time ever in such type of platform I'm talking. So এই দিক থেকে চিন্তা করলেও is exciting for me. I don't know much what to talk, what not to talk. So I'll try to be aware much. Before going to the discussion, আজকে যেহেতু বিজয় দিবস, আমি ৭১-এর যারা শহীদ হয়েছেন এবং যারা গ্রেট লিডার্স আছেন, আহ, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আই প্রে ফর অল অফ দেম। আমার প্রতিটা আমার তাদের জন্য দোয়া থাকলো আমার পক্ষ থেকে যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আফটার দ্যাট আই ওয়ান্ট টু বিগিন ওয়ান্স এগেইন। থ্যাঙ্কস সাফন ভাই। আহ, আমার আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার মতো তেমন বড় কেউ আমি না, স্টিল লার্নার। একজন জাস্ট লার্নার। যদি বলি আমার নাম তো সবাই অলরেডি জানেন। আহ, আমি প্রায় 16 বছর, 16 years প্লাস আই এম ওয়ার্কিং ইন সফটওয়্যার ইন্ডাস্ট্রি। আমি যদি ফ্রম দ্য আই স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আমার 2008 সালের জুলাই মাসে সম্ভবত আই জয়েন্ট অ্যাজ ইন্টার্ন এট সাউথটেক লিমিটেড। তো খুবই জুনিয়র পোস্ট, 6 মাসের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম ছিল, সো রেফার্ড ফ্রম বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সো ওই থেকে আসলে জানি শুরু, 6 মাসের ইন্টার্নশিপ করতে হয় নাই। সো আফটার 3 মান্থস আমার সাউথ থেকে পার্মানেন্ট হয়ে যায়। তারপর থেকে কন্টিনিউয়াসলি পথ চলা 15 বছর আমি সাউথ থেকে কাজ করেছি একটানা। সো এটা আলহামদুলিল্লাহ একটা ব্লেসিংস ফর মি দ্যাট একই অর্গানাইজেশনে দীর্ঘদিন কাজ করার একটা অভিজ্ঞতা আমার হয়েছে। আমি মোস্টলি ইন্টারন্যাশনাল প্রজেক্ট গুলোতে বেশি কাজ করার সুযোগ হয়েছে। সো আই ওয়ার্কড এট মায়ানমার, ভুটান, আফগানিস্তানে একটা প্রজেক্টে কাজ করেছি। বাট খুব ফ্রিকোয়েন্ট কাজ করেছি ভুটান এবং মায়ানমারে। আই হ্যাড টু ট্রাভেল আ লট ওভার দেয়ার। নেক্সট আমি সাউথটেক থেকে বের হয়ে টেকনোনেক্সটে জয়েন করি, দ্যাট ইজ সিস্টার কনসার্ন অফ ইউএস বাংলা গ্রুপ। ওইখানে আমি 1 বছর কাজ করার পরে এখন অ্যাপেক্স ডিএমআইটি নামক একটা প্রতিষ্ঠানে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি কাজ করছি। So এই হচ্ছে আমার ক্যারিয়ার জার্নি। মোস্টলি ইনিশিয়ালি আই স্টার্টেড অ্যাজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেন আই গ্রাজুয়ালি মুভ টু প্রজেক্ট ম্যানেজমেন্ট। So in software engineering phases, I worked in almost all the life cycles of software engineering life cycle. Like আমি টেস্টার হিসেবে কাজ করেছি, ডেভেলপার ছিলাম, আমি ইমপ্লিমেন্টার ছিলাম। সো সো টপ টু বটম বলতে পারেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর লাইফ সাইকেল টপ টু বটম কাজ করার একটা অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ হয়েছে। সো এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট হিসেবে কাজ করেছে।
সো এখন আমি সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতেছি আর কি। আহ, আর যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলি, আমার গ্রাজুয়েশন করেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। দেন লেটার অন রিয়েলাইজ দ্যাট আই নিড টু ডু মাই মাস্টার্স, সো আই ডিড মাই মাস্টার্স ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি ইন দ্য সেম ডিসিপ্লিন। দিস ইজ ইট, মাই ব্রিফ ইন্ট্রোডাকশন। আর আমার কোর ভ্যালুস গুলো যদি বলার চেষ্টা করি, আই ট্রাই টু বি আ প্র্যাকটিসিং মুসলিম। সো এটা আমি অলওয়েজ টপ প্রায়োরিটি হিসেবে রাখি আমার কোর ভ্যালুজ এর মধ্যে। দেন honesty is the second one, that I try to be honest. And of course, my another core value is transparency. No matter what will happen, what I think to share, I share. So, so this is my one core values. This is it. আর additionally, I'm a foodie guy. খাইতে পছন্দ করি, প্রচুর এক্সপ্লোর করি, ঘুরতে পছন্দ করি, প্রচুর ঘুরি। এটা And mostly family centric মানুষ। ফ্যামিলি সেন্ট্রিক মানুষ, খুব আড্ডাবাজি কম করি। অফিস, বাসা, অফিস, দ্যাটস ইট। দিস ইজ মাই লাইফ। দিস ইজ দ্য ওয়ে মাই লাইফ গোয়িং অন। মানে আপনি ট্রাভেল করতে পছন্দ করেন এটা খুব ভালো মতন জানি। এন্ড আমার আর ফুডি এটার আসলে স্টেটমেন্ট আমরা যখন বুয়েটের সেমিনারে গিয়েছিলাম তখন এটার খুবই ক্লিয়ার একটা আইডিয়া পেয়েছি। আনফরচুনেটলি আই মিস দ্য হোল অ্যাসপেক্ট ওই দিন। আর পরের দিন যখন শুনি ইকবাল ভাইয়ের কাছ থেকে যে আপনি এত জায়গায় টেস্ট করতে চেয়েছেন বা করছেন ওই দিন, আই ওয়াজ লাইক যে যাক, একটা বিগ মিস। তো আসলে আনডাউটেডলি মানে দ্য থিংস, এই আপনি যে ভ্যালুস গুলো বলছেন, দিজ আর অ্যামেজিং থিংস দ্যাট এইগুলো ব্যালেন্স করাও ইজ ভেরি ডিফিকাল্ট এট টাইমস। এন্ড দেন অ্যাগেন আসলে আমি মনে করি যে হচ্ছে এগুলো রাখাটাও ইজ ভেরি নেসেসারি। সো একটা সিম্পল কোয়েশ্চেন দিয়ে শুরু করি ফারুক ভাই, সেটা হচ্ছে যে অ্যাজ আপনি বলছিলেন যে আপনার ক্যারিয়ারের শুরুতে you have been through every single wing technically. So এখন এসে এই যে আফটার 15-16 ইয়ার্স ইন দ্য ইন্ডাস্ট্রি, এখন যে অ্যাজ আ সিনিয়র টেকনিক্যাল ম্যানেজার, এই যে অ্যাসপেক্টটা, যে ওই যে টেস্টিং আপনি বলছেন যে প্রত্যেকটা উইং এ ছিলেন, হাউ ডিফারেন্ট ওয়াজ ইট? মানে ওইখান থেকে এসে এখানে এখন সিনিয়র টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজারের যে রোলটা লিড করছেন, ফার্স্ট হচ্ছে কোয়েশ্চেন হচ্ছে যে দ্য চেঞ্জ, হোয়াট সর্ট অফ চেঞ্জেস ইউ হ্যাড টু গো থ্রু, দ্যাটস ওয়ান। টু হচ্ছে যে এই যে অ্যাডাপ্টেবিলিটিটা, আপনি কখন মনে করেছেন যে না, আই অ্যাকচুয়ালি ফিল যে না আমার সেই আই এম অ্যাডাপ্টেড টু দিস সিনারিও, বা আই নিড টু অ্যাডাপ্ট টু দি হোল ডেজিগনেশন দ্যাট আই হ্যাভ রাইট নাও। সো এটার একটা ওভারভিউ যদি দিতেন যে ওই চেঞ্জটা কেমন ছিল আর ওই অ্যাডাপ্টেবিলিটি আপনার কেমন ছিল, যদি একটু আমাদের সাথে শেয়ার করতেন। একটা গল্প দিয়ে শুরু করি। আমি 2000 2009 মেবি, সো জাস্ট 1 ইয়ার এট সাউথটেক আমার এক্সপিরিয়েন্স। একবার ট্যুরে গেলাম, সেন্ট মার্টিন ট্যুর, কক্সবাজার এন্ড সেন্ট মার্টিন ট্যুর, ফার্স্ট এভার ভিজিট দেয়ার, মানে এক্সাইটেড ছিলাম। অফিসে আসার পর আমাকে বলতেছে যে কেমন ছিল ট্যুর? আমি বললাম যে খুব এক্সাইটিং, অ্যামেজিং, মানে খুব। তখন অফিস থেকে বলল যে গেট রেডি ফর অ্যানাদার ট্রিপ। তো হোয়াট? যে ইউ হ্যাভ টু গো টু ভুটান। So, আমার মাথায় মনে হলো যে আমার আকাশ ভেঙে পড়ছে। যে আমি তো মাত্র বাচ্চা ছেলে, মাত্র ১ বছর হইছে। আমাকে ভুটান যেতে বলতেছে। যে কি হবে না হবে। আমি আমার কিন্তু বাট অফিস ইনস্ট্রাকশন আই হ্যাড টু গো। বাট আমার খুব ভয় পেয়ে গেছিলাম যে আমি আমার সব ফ্রেন্ডসদেরকে বলে রাখছিলাম যে এই ৩ মাস জন্য যাচ্ছি, আসার পরে চাকরি থাকবে না। আমার জন্য চাকরি-বাকরি দেখে রাখিস। This was the case. বাট ওইখানে গিয়ে আমার যেটা আমার যেটা বেস তৈরি হয়েছে সেটা হচ্ছে কাস্টমারকে এক্সপেরিয়েন্স করার বেস। তো একটা বড় অর্গানাইজেশনে আমাকে একা একটা ল্যাপটপ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে যে যাও, হেল্প দেম। সো ওইখানে গিয়ে প্রথমত আমি কাস্টমারের পেইন পয়েন্ট গুলা বোঝার শুরু করলাম আর কি। আমি অনেক কিছু জানতাম না। আই হ্যাড টু ডু হার্ড ওয়ার্ক। স্মার্ট ওয়ার্ক করে অতটা সুযোগ পাই না, কারণ অনেক টুলস এন্ড টেকনিক্স জানি না, নতুন। সো আই হ্যাড টু গো থ্রু হার্ড ওয়ার্ক। এর মধ্যে মাইনাস টেম্পারেচার, খুবই ডিফিকাল্ট টাইমস।
ইংলিশ স্পোকেন সবাই ইংলিশে কথা বলে। তো অনেক ফরেনার্সও ছিল অর্গানাইজেশনে। সো ইট ওয়াজ টাফ। বাট আমি যখন ওদের সাথে মিশা শুরু করলাম, ওদের পেইন পয়েন্ট গুলা বুঝা শুরু করলাম, তখন আমার ইট ক্লিকড ইন মাই মাইন্ড দ্যাট যে আসলে আমার কাজ হচ্ছে কাস্টমারের পেইন কে হ্যান্ডেল করা। তো আমি যদি কাস্টমারের পেইন কমাইতে পারি, দেন আই উইল বি সাকসেসফুল। এই রিয়ালাইজেশনটা আমার আসছে। ওই থেকে আমি যখন অফিসে ব্যাক করি, সো এটা অ্যানাদার ডিসকাশন। আমি ১ বছর থাকার সুযোগ হয়। ৩ মাসের জন্য গিয়ে ১ বছর বেশি থাকি। অফিসে যখন ব্যাক করি তখন তো আমি এজ এ প্রোগ্রামার ইউনিভার্সিটিতে মোটামুটি চেষ্টা করতাম কপি পেস্ট ছাড়া প্রোগ্রামিং করতে, নিজে, নিজে কোড করতে, নিজে, নিজে প্রজেক্ট করতে। সো একটু গ্রিপ ছিল, প্রোগ্রামিং করতাম। তো অলওয়েজ না আমার এই ডোমেইন নলেজ প্লাস কাস্টমারের পেইন এই ২ টাকে মাথায় রেখে প্রোগ্রামিং করতাম। আবার যখন টেস্টিং এর জন্য আমাকে দেওয়া হইতো, তখনও চিন্তা করতাম যে I have to do testing such a way that কোনো বাগ না থাকে, কাস্টমারের যেন প্যারা না হয়। সো কারণ আমি সামনাসামনি দেখেছি যখন একটা এরর আসে, একটা ক্রিটিক্যাল টাইম, সামনে একজন ভিআইপি কাস্টমার বসে আছে। সো ক্রিটিক্যাল টাইমে সিস্টেমে এরর দিচ্ছে। সো আমি এটা রিয়ালাইজ করতে পারতাম। তখন ওই থটটা কাজে লাগাইতাম। সো আমি প্রত্যেকটা ফেজে যখন কাজ করলাম, somehow রিয়ালাইজ করলাম যে না, এজ এ প্রজেক্ট ম্যানেজার আমি আসলে আহ, যেহেতু আমি সবগুলো স্টেজে কাজ করেছি প্লাস কাস্টমারকে খুব বেশি কাছে থেকে এক্সপিরিয়েন্স করার সুযোগ পেয়েছি, সো আই উইল বি দ্য রাইট পারসন। তো আমি আমার কিছু সিনিয়রের সাথে কনসাল্ট করলাম যে হোয়াট শ্যাল আই ডু। আমি তো আসলে অনেক কিছু করছি, আসলে জ্যাক অফ অল মাস্টার অফ নান টাইপ সামবডি। সো আমি কি এখন চাইলেই একজন বড় আর্কিটেক্ট হয়ে যাব? ওই পরিমাণ এটা কি পসিবল হবে কিনা? আবার চিন্তা করলাম যে না, আমি একজন বড় প্রোগ্রামার হয়ে যাব, একদম ভালো অলওয়েজ পড়াশোনা করতে মানে প্রোগ্রামিং করতে থাকবো, এটা কি পসিবল হবে কিনা? ডিসাইড করে দেখলাম, চেক এন্ড ব্যালেন্স করে দেখলাম যে আমি সব জানি, বাট এটা আমার বেস্ট ফিট ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট। সো সব জানি মানে আমার যতটুকু জানা দরকার টু ম্যানেজ এ প্রজেক্ট, এইটুকু আমার আলহামদুলিল্লাহ যখন দেখলাম যে না, আই নো, দেন আই ডিসাইডেড। সো আই বিকেম দ্য প্রজেক্ট ম্যানেজার। বাট আমার অ্যাডভান্টেজ যেটা পেয়েছি বা পাচ্ছি, যে যেহেতু সব লাইফ সাইকেল গুলো আমার কাজ করার সুযোগ হয়েছে, সো আই ক্যান গেট ইনভলভ রাদার দেন অনলি ম্যানেজিং দ্য স্কেডিউল এন্ড পিপল। হ্যাঁ, যে এই তোমরা কাজ করো, এই এত তারিখের মধ্যে শেষ করে দিতে হবে, জাস্ট শাউটিং অন দ্য পিপলস। আই ক্যান গেট ইনভলভ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড দেয়ার প্রবলেমস, পেইন পয়েন্টস। সো এই জায়গায় কন্ট্রিবিউট করার একটা সুযোগ হয় আমার আর কি। So, আলহামদুলিল্লাহ, এই তো। যাক, এর- এখানে আরেকটা জিনিস আছে না ফারুক ভাই, যে এই যে এই রিয়েলাইজেশন ক্যাপাসিটি যে হচ্ছে, অ্যাজ অনেকে প্রজেক্ট ম্যানেজার উইং এ যায়, অনেকজন আর্কিটেকচারাল দিকে যায়। সো যে অ্যাসপেক্টটা যে অ্যাজ ইউ ফেল্ট যে না আই, ওই কাস্টমার সেন্ট্রিক আপনার অ্যাপ্রোচও ছিল, অ্যান্ড অলসো টেকনিক্যালি ইউ আর অলসো সেইন অ্যাবাউট এভরিথিং। তো সেই অ্যাসপেক্ট থেকে যেহেতু আপনি চিন্তাও এটা করতে পেরেছেন, তো এখন মানে হোয়াট ডিফারেন্স ডু ইউ সি বিটুইন দি কারেন্ট জেনারেশন অর দ্য কারেন্ট নিউ জেনারেশন অফ প্রোগ্রামার্স, বা হচ্ছে যারা টেকনিক্যাল উইং এ ঢুকছে মাত্র, বা ২-৩ বছরের এক্সপিরিয়েন্স, আপনার সময়ের আপনি যে এক্সপেরিয়েন্সটা করে আসছেন, যে হার্ড ওয়ার্কটা আপনাকে একটা কমপ্লিটলি আননোন একটা এনভায়রনমেন্টে একটা ল্যাপটপ দিয়ে ছেড়ে দিল, যেটা আপনি বললেন, ইউ হ্যাড টু গো থ্রু আ লট অফ স্ট্রাগলস অবভিয়াসলি। সো হাউ মাচ ডু ইউ সি চেঞ্জ ইন লাইক দি অ্যাসপেক্ট অফ টেকনিক্যাল ইন্ডাস্ট্রিতে আপনি আপনার ওই টাইমটা অ্যাজ আ জুনিয়র ইঞ্জিনিয়ার একটা কোম্পানিতে ঢুকে তারপরে যে এক্সপিরিয়েন্সটা, সেটার সাথে কারেন্টলি কি চেঞ্জেস দেখেন, যে একটা জুনিয়র ইঞ্জিনিয়ার ঢুকে কেমন এক্সপিরিয়েন্স পায়? হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য ডিফারেন্সেস, এন্ড এই যে ডিফারেন্সটা থাকে, এই ডিফারেন্সটা কিভাবে অ্যাকচুয়ালি does it help to shape them a good future as a project manager or a technical project manager, or does it even? আমি যদি আমি প্রথমত আলহামদুলিল্লাহ যে দ্যাট ওয়াজ ব্লেসিংস ফর মি, যে আমাকে, যদিও আমি চাচ্ছিলাম না যাইতে, আমাকে জোর করে পাঠিয়ে দিছে। তো
আই টুক দ্য চ্যালেঞ্জ। বাট বর্তমান জেনারেশন একটু যদি ক্রিটিসাইজ করি আমি, ক্রিটিসাইজ বলবো না, বাট বর্তমান জেনারেশনের থট প্রসেস একটু চেঞ্জ আনা দরকার। আমরা অলওয়েজ ফোকাস করি যে টেকনোলজি টেকনোলজি, আমি এই টেকনোলজি ইউজ করে কোডটা করব, ওই টেকনোলজি ইউজ করে আমার প্রোগ্রামটা লিখবো। সো আমরা শুরুতেই জাম্প ইনটু দ্য টেকনোলজি রাদার থিঙ্কিং দ্য ইউজ কেসেস। সো এটা একটা বিগ চ্যালেঞ্জ। এর ফলে হয় কি যে প্রবলেম সলভিং এর নেচারটা একটু কম দেখা যায় আর কি। মানে প্রবলেম সলভিং মানে কাস্টমারের প্রবলেম সলভ করা, টেকনোলজি প্রবলেম না। ধরেন একটা কঠিন টেকনোলজি চ্যালেঞ্জ আসলো, এরা যে চ্যাট জিপিটি বা সলভ, কাস্টমারের সাথে কোলাবোরেট না করলে এটা একটু বোঝা মুশকিল। এজন্য আমি অলওয়েজ ট্রাই করি টু ফোকাস অন দ্য কাস্টমার। আমি আমার টিমের সাথে যখন কথা বলি তখনও বলি যে যে লোক, তোমরা কাস্টমারের কি পেইন পয়েন্ট এটা দেখো। আমি লাস্ট ওয়ার্কিং ডেতে আমার টিমকে বলতেছিলাম যে দেখো, আহ, আমরা তো কাজ করতেছি, বাট ইউ নো দেয়ার ইজ এ বাগ ইন দ্য সিস্টেম। তুমি জানো যে ইউ ক্যান সলভ ইস্যু, ইটস ইন ইউর গ্রিপ, বাট স্টিল ইউ আর লিভিং দ্য অফিস জাস্ট বিকজ ইউ আর পেইড ফর 9 to 5 or 9 to 6। তোমার ফিউচার ইন দিস ইন্ডাস্ট্রি ইজ ভেরি রিস্কি। ঠিক আছে? সো ইউ ক্যান আর্ন মানি বাট ইউ ক্যান বি আ প্রবলেম সলভার। তোমার ঘুম আসার কথা না যে আমি কাস্টমার, আমাদের তো নাইট টিম, সো রাতের বেলা ইউএসএ তে কাজ করে। সো আমি বলতেছিলাম যে এখানে তো এরা দে উইল অপারেট দ্য সিস্টেম এট নাইট, বাট তুমি জানো যে একটা বাগ আছে। তো এটা যদি তোমাকে সলভ করার ক্যাপাসিটি, ইউ মাস্ট সলভ ইট। ঠিক আছে? ইউ আর পেইড টু প্রডিউস বাগ ফ্রি প্রোডাক্ট, Right. বাট ইফ দেয়ার ইজ বাগ, এটা তোমার আমানত যে এটা সলভ করে দিতে হবে, রিলিজিয়াসলিও যদি বলি। সো কাস্টমারের পেইন পয়েন্ট সলভ করা, আমরা যত বেশি কাস্টমারের পেইন পয়েন্ট সলভ করতে পারবো তত বেশি ইঞ্জিনিয়ার হতে থাকবো। হুম, আদারওয়াইজ আমরা কোডার হয়ে যাব। আমি ইন্টারভিউতে অনেক সময় জিজ্ঞেস করি যে আপনি কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান না সফটওয়্যার প্রোগ্রামার হইতে চান? যারা বুঝে না এরা বললে আমি প্রোগ্রামার, যারা বুঝে এরা বললে ইঞ্জিনিয়ার। সো আমি যদি ইঞ্জিনিয়ার হইতে চাই, আমি যদি রিয়েল প্রবলেম সলভার হইতে চাই, I have to give first priority to the customer. Then I have to think that how efficiently with technology I can solve the problem. So এইভাবে আমি চিন্তা করি। সো আমাদের বর্তমান জেনারেশনকে before jumping into the technologies, they must think about the use cases. I mean the আমরা সলভ করতে যাচ্ছি, কি নিয়ে কাজ করতে যাচ্ছি। So this is my realization. This is how I see. right. So obviously আমাদের এই জেনারেশন দের ইজ, এটা আমি আগেও একটা সেশনে কথা বলছিলাম যে এই জেনারেশন ইজ মাচ মোর ফোকাস অন দ্য স্পিড রাদার দেন দ্য কোয়ালিটি, অ্যান্ড মানে দে কোয়ালিটিটা জাজ করতে চায় না, দে জাস্ট ওয়ান্ট টু রান ফর ইট। সো দে ডোন্ট ওয়ান্ট টু টেক দ্য টাইম টু জাস্ট টু স্লো ডাউন, টু ফোকাস করি হোয়াটস গোয়িং অন, দেখি আরো কিছু হইতে পারে না, টাইমটা নিতে চায় না, দে জাস্ট ওয়ান্ট টু জাম্প ইন টু ইট। সো ভাই আমার কাছে, আপনার কাছে একটা প্রশ্ন যে জাস্ট মানে ইভেন আপনি যখন প্রজেক্ট ম্যানেজার হয়েছেন, আপনি যখন শুরুতে হলেন বা এখনো, ইজ ইট সামথিং যে এই যে এই চেঞ্জটা কি মানে ডেজিগনেশনের সাথে অটোমেটিক্যালি চলে আসে, অর অ্যাজ you're not only the only technical senior technical project manager in the industry, there are a lot of আপনার থেকে উপরের পজিশনে আছে, আপনার থেকে নিচে পজিশনে একটু জুনিয়র আছে, সো আপনার এক্সপিরিয়েন্সে ডু ইউ থিঙ্ক যে jumping into conclusions or going into a decision without even forecasting what might happen, এই যে এই জিনিসটা যে এই জেনারেশনের যারা যাচ্ছে এরা কিন্তু অনেকজনই এখন বলা যায় যে এই জেনারেশন বলতে ইজ লাইক আজ থেকে 5-6 বছর আগে যারা, তারা এই জেনারেশনের। সো এই যে নতুন প্রজেক্ট ম্যানেজার যারা আসছে, ডু ইউ সি দ্যাট সোর্ট অফ আ চেঞ্জ, মানে আহ, ওই ওই চেঞ্জটা কি ওই ডেজিগনেশনের সাথে ওদের আসে আদৌ, নাকি ডু ইউ ফিল লাইক যে হচ্ছে না
most of the time the people whom you have seen যে এরকম র্যাশ ডিসিশন নিয়েছে তারা অলওয়েজই এরকম, ইভেন ওয়েন প্রজেক্ট ম্যানেজার হয়েছে তাদেরকে আপনি ওই র্যাশ ডিসিশনই নিতে দেখেছেন। সো অ্যাকর্ডিং টু ইউর এক্সপিরিয়েন্স, ডু ইউ থিঙ্ক ওই ডেজিগনেশনটা অ্যাকচুয়ালি চেঞ্জেস দি ম্যাচুরিটি ইনসাইড ইউ? এটা আসলে ডিপেন্ডস। ধরেন এটা মাইন্ডসেটের বিষয় পুরোটা। আমি যখন প্রজেক্ট ম্যানেজার হয়েছি, so আমার মাইন্ডসেটটা কি? আমি কি আসলে গ্রোথ মাইন্ডসেটের মধ্যে নিজেকে ফিক্স রাখছি, নাকি আমি সরি ফিক্স মাইন্ডসেটের মধ্যে আছি, না আমার গ্রোথ মাইন্ডসেটের মধ্যে আমি আছি? আমি কি কন্টিনিউয়াস লার্নিং করতেছি কিনা? আমি কি কমিউনিকেশন স্কিল আমি ইমপ্রুভ করার চেষ্টা করতেছি কিনা? বিকজ আমি অ্যাজ এ প্রোগ্রামার, আই ওয়াজ এ প্রোগ্রামার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার লিডারশিপ স্কিল সব থাকবে না। সো লিডারশিপ ক্যান বি লার্ন, সেটা শেখা যায়। সো সো আমি কি লিডারশিপ গুলো শিখতেছি কিনা, সো এগুলো জিনিসগুলো আমার ফোকাস করতে হয় অলওয়েজ। সো আমি আমার কমিউনিকেশনে কতটুকু স্ট্রং, আমি স্টেক হোল্ডারদের সাথে দেখেন 360 ডিগ্রি কমিউনিকেট করতে হচ্ছে। একদিকে আমার কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, কাস্টমার এক ধরনের এক্সপেকটেশন। একদিকে আমার ম্যানেজমেন্টের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, সো ম্যানেজমেন্টের এক ধরনের এক্সপেকটেশন। একদিকে আমার টিমের সাথে কমিউনিকেট করতে হচ্ছে, টিমের এক ধরনের এক্সপেকটেশন, আর্জেন্সি। সো ম্যানেজমেন্ট আর্জেন্সি হচ্ছে কত দ্রুত তুমি আমাকে ডেলিভারি দিতে পারবা, সো যাতে আমি খুব দ্রুত সফটওয়্যারটা দিয়ে একটা প্রফিটেবিলিটিতে চলে আসি। আর কাস্টমার এক্সপেকটেশন যেমন হচ্ছে যে আমার প্রবলেমটা সলভ হলো কিনা, আমি আমার পেপার বেস থেকে বা বেড়ে আসলাম কিনা, বা হোয়াটএভার। আর টিমের হচ্ছে যে ভাই আমারে তো পর্যাপ্ত সময় দিচ্ছেন কিনা আপনি, নাকি আপনি আমাকে হ্যামারিং করতেছেন যে এখনই দাও। এই যে 360 ডিগ্রি ব্যালেন্স করাটা, সো একটা প্রজেক্ট ম্যানেজার আসলে ওই জায়গাগুলোতে মানে লার্ন করতে হয়, শিখতে হয় আর কি। যা আমি কমিউনিকেশনটা শিখতে হচ্ছে। আমি কি সাপোজ আমাকে ম্যানেজমেন্ট থেকে খুব প্রেসার দিল, আমি একদম দুমড়ে মুচড়ে গেলাম, একদম আমার কি বলে কন্ট্রোল হারাই ফেললাম নিজের মধ্যে। রাইট। এটার রিয়াকশন গিয়ে আমি টিমের মধ্যে দিলাম। আবার টিম বললে না, আমি রিয়েলি জাস্টিফাই করতে পারলাম যে নিডস মোর টাইম। আমি কি আসলে ম্যানেজমেন্টকে বুঝাইতে পারতেছি কিনা আমার রিয়েলিটিটা। সো এই যে 360 ডিগ্রি লার্নিং, এটা আসলে খুবই দরকার, কমিউনিকেশন স্কিলটা। আসলে আমি একটা জিনিস ফিল করি যে প্রজেক্ট ম্যানেজার আসলে জ্যাক অফ অল, মাস্টার ইন কমিউনিকেশন। একজন প্রজেক্ট ম্যানেজারের কমিউনিকেশনে মাস্টার হইতে হবে, আর সবকিছু সম্বন্ধে একটা ওভারঅল আইডিয়া থাকতে হবে আর কি। সো বর্তমান যারা প্রজেক্ট ম্যানেজার, সো আমি প্রজেক্ট ম্যানেজারদের ইন্টারভিউ করতে গিয়ে দেখেছি, সো দেখা গেছে সিচুয়েশন বেসড আসলে ডিসিশন মেকিং। দের আর গুড প্রজেক্ট ম্যানেজার, আমি সবাইকে একসাথে বলাটা ঠিক হবে না। আবার সিচুয়েশন বেসড বা লিডারশিপ নিয়ে কাজ করার সুযোগ আছে। যেমন কিছুদিন আগে আমার আমার বর্তমান যে ডিএমডি আমাকে বলতেছিল যে ফারুক ভাই, আপনাকে এমন হইতে হবে যে পিপল উইল ওয়ার্ক ফর ইউ, নট ফর দ্য অর্গানাইজেশন। ইট শেক মি দ্যাট আসলে কি তাই, মানে আমার জন্য কাজ করবে অর্গানাইজেশনের জন্য? হোয়াট ডাজ হি মিন? তখন দেখলাম যে ইটস নাথিং বাট লিডারশিপ। আমি হাউ মাচ কেয়ারিং ফর দ্য টিম মেম্বার্স, তখন সবাই বলবে যে না, আমি ফারুক ভাইয়ের সাথেই কাজ করতে চাই। তো এই জিনিসগুলো আসলে অ্যাডাপ্ট করার সুযোগ আছে আমাদের প্রজেক্ট ম্যানেজারদের। কারণ আমরা প্রজেক্ট ম্যানেজাররা প্রাইমারিলি ফোকাস করে থাকি যে একটা প্রজেক্ট স্টার্ট ডেট এন্ড ডেট থাকবে, টাইমলি ডেলিভারি, একটা ফিক্স মাইন্ডসেটের মধ্যে আমি লিমিটেড করে রাখি নিজেকে। স্টার্ট ডেট এন্ড ডেট, একটা ডেলিভারি উইদিন দ্য স্কেডিউল, উইদিন দ্য বাজেট আমি দিতে পারলাম, সো জব ডান। নট অনলি দিস, একজন প্রজেক্ট ম্যানেজারকে চিন্তা করতে হয়, স্ট্র্যাটেজি নিয়ে চিন্তা করতে হতেছে যে আফটার সেলস অর্গানাইজেশনের কি বেনিফিট আসবে, অথবা আফটার সেলস যাকে সফটওয়্যার দিচ্ছি তার কি চেঞ্জেস আসবে। যেমন মায়ানমারে আমি একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট করেছি, একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট,
187 ব্রাঞ্চ ছিল, 187 ব্রাঞ্চেস ডিউরিং ইমপ্লিমেন্টেশন হুম, ইন 2016 মেবি। 2019 তাদের ব্রাঞ্চ হচ্ছে আপনার 300 প্লাস। সো আই ফিল প্রাউড দ্যাট যে আমি একটা অ্যাপ্লিকেশন তাদেরকে ইমপ্লিমেন্ট করলাম, তাদের গ্রোথ হচ্ছে। হুম, সো এই মাইন্ডসেটটা থাকতে হবে যে আসলে আমি যেটা দিচ্ছি ওরা চাইছে তাই দিছে, এবার ব্যবহার করলে করুক, না করলে নেই। সো আই ডোন্ট কেয়ার, তাইলে হবে না আসলে। প্রজেক্ট ম্যানেজারকে এই সেটটা চিন্তা করতে হচ্ছে। আবার এমন এফিশিয়েন্টলি আমি প্রজেক্টটা ডেভেলপ করব যাতে আমার রিকারিং ডিফেক্টস গুলো না আসে। সো আমার কস্ট মিনিমাইজেশন যেন আমি করতে পারি। আমি স্ট্র্যাটেজিতে কত ভালো, আমি কি ক্লাউডে যাব নাকি অন প্রেমিস ডেপ্লয় করব, আমি কি মাইক্রো সার্ভিস আর্কিটেকচারে যাব নাকি মনোলিথিক অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। সো এই যে ডিসিশন মেকিং গুলা হুইচ এনশিওর দ্য প্রোডাক্ট প্রফিটেবিলিটি অফ দ্য অর্গানাইজেশন এজ ওয়েল। এট দ্য হুম। সেম টাইম লিডারশিপ কোয়ালিটিস, আমি কতটা এমপ্যাথেটিক লিসেনিং করি আমার টিমকে, কতটা কেয়ারিং ফর দেম, আমার এমপ্যাথি, আমার কমিউনিকেশন উইল হেল্প দ্য টিম টু গ্রো এজ ওয়েল। সো অল টুগেদার, সো 360 ডিগ্রি নিয়ে আমাদের জেনারেশনের প্রজেক্ট ম্যানেজারদের থিঙ্ক করার সুযোগ আছে। আপনার কি মনে হয় যে মানে গিভেন দি কারেন্ট সিনারিও আসলে আম, মানে আমাদের পডকাস্ট ইজ মোর ফোকাসড অন যে আসলে কারেন্ট কর্পোরেট ওয়ার্ল্ড হাউ ইটস ওয়ার্কিং, সো অ্যাজ এতদিনের এক্সপিরিয়েন্স আপনি অনেক মানুষের সাথে উঠা বসা করেছেন, ডু ইউ থিঙ্ক যে বাংলাদেশের কর্পোরেট এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি সেই আম, ওই লিডারটাকে বের করে আনার জন্য সে জুনিয়র লেভেল থেকে তাদেরকে কি ওইভাবে ফোকাস করা হয়, বা লিডারশিপের দিকে কি তারা অ্যাকচুয়ালি এরকম ফোকাস দেয় টু অ্যাকচুয়ালি বিল্ড সামওয়ান, যে না দ্যাট পারসন উইল স্টে ফর আ লঙ্গার পিরিয়ড অফ টাইম কোম্পানির জন্য, অ্যান্ড তারা আরো দিবে বা অ্যাকচুয়ালি একটা লিডার হিসেবে ওই কোম্পানিতে ফর্ম করবে। আপনার এটার হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস? বিকজ অ্যাজ ফার এজ আই হ্যাভ সিন, আমার কাছে এখন পর্যন্ত আই হ্যাভ নট রিয়েলি সিন যে একটা লিডারকে বিল্ড করার জন্য বাংলাদেশের লোকাল কোম্পানি মোস্টলি তারা দে ডু নট রিয়েলি ফোকাস অন দ্যাট লিডারশিপ সাইড, যে না let's build someone from the pipeline, the people we have obviously believe, কিন্তু আপনারও আমি জানি পার্সোনালি ইউ হ্যাভ দিস বিলিভ যে না আমার টিম থেকে দের শুড বি সামওয়ান যাকে আমি বিল্ড করে আই উইল মেক সামওয়ান গ্রেটার। বাট অনেক সময় হয় ম্যানেজমেন্ট ডিসিশনস থাকে যে না উই নিড টু ডেলিভার, যে আপনি যেটা বললেন যে হ্যাঁ ম্যানেজমেন্ট এন্ডে থাকে, ক্লায়েন্ট এন্ডে থাকে, সো সবকিছু ডেলিভার করা থাকে, So, এর মধ্যে যে ওই অ্যাকচুয়ালি লিডারশিপ কোয়ালিটি বের করে আনার জন্য এই এফর্টটা কি আসলে আমাদের কর্পোরেট ওয়ার্ল্ডে দেওয়া হয়, বা হচ্ছে যে কারেন্ট রানিং প্রজেক্ট ম্যানেজার্স বা সিনিয়ররা যারা থাকেন তারা কি সেটাতে ফোকাস দেয়? ইভেন শুধু দেওয়াও না, নেওয়াটাও আসলে একটা বিষয় যে জুনিয়ররাও কি সে নেওয়ার ক্যাপাসিটিটা রাখে? আহ, আমি তো বলবো যে আমি লাকি যে আমি সাউথ টেকে কাজ করেছি। 15 ইয়ার্স যদি আমাকে কিছু না দিত আমি তো এতদিন থাকতে পারতাম না। রাইট। আমি কখনো ফিল করি নাই যে আমাকে, হয়তো মাঝে মাঝে এমডি স্যার খুব বকাবকি করলে বা কোনো কারণে হয়তো মন খারাপ হইতো যে, কিন্তু বাট পরক্ষণেই দেখা যেত যে না আমি 15 বছর কোন দিক দিয়ে কেটে গেছে। তো ওইখান থেকে আমি অনেক, যেমন আমাদের এমডি স্যার আমাদেরকে অনেক ট্রেনিং করিয়েছে, পেইড ট্রেনিং, আমাদেরকে বেসিসে পাঠাইছে ট্রেনিং করার জন্য, আমাদের আইবিএ তে ট্রেনিং করার জন্য পাঠাইছে, এসিএমপি পিএমপি সার্টিফিকেশন করেছে আমাদের, আমাকে হেল্প করেছে। মোস্টলি আমাকে হেল্প করেছে যখন স্যারের সাথে কাজ করেছি, এটাই একটা লার্নিং হইতো আর কি, যে না স্যার, আই জাস্ট ট্রাই টু ফলো দ্যাট। আমি একটা ডিসিশন নিলাম, স্যার আমার ডিসিশনটাকে ঘুরে দিল, বললো যে অন্য কিছু করো বা এই ডু দিস, ডু লাইক দিস। তখন আমি জাস্টিফাই করার চেষ্টা করতাম যে আসলে এটা কেন বললো, যে হোয়াট ইম্প্যাক্ট অন ইট। লার্নিং গুলো হয়েছে লার্নিং বাই ডুইং এন্ড বাই ট্রেনিং। তো অর্গানাইজেশনের কিন্তু এই সদ ইচ্ছাটা ছিল যে আমাকে ট্রেন করাবে, আমাকে শিখাবে, আমাকে অ্যাসাইনমেন্ট দিয়েছে। অনেক সময় অ্যাসাইনমেন্ট দিয়েও কিন্তু আমাকে শিখেছে। যেমন আমাকে মায়ানমারে পাঠাইছে, আফগানিস্তানের প্রজেক্টে কাজ করেছি, ভুটানে তো দীর্ঘদিন কাজ করছি। সো সো রিয়েলি আমি সাউথ টেক থেকে এগুলো পেয়েছি।
আমার বর্তমান অর্গানাইজেশন যদি বলি অ্যাপেক্স ডিএমআইটি, আলহামদুলিল্লাহ, so they are really caring for leadership skills of the employees. প্রতি মাসে এমপ্লয়ীদেরকে লিডারশিপ ট্রেনিং দেওয়া হয় বাধ্যতামূলক একটা। সো জুনিয়র টু সিনিয়র টেকনোলজি ট্রেনিং না, একদম লিডারশিপ ট্রেনিং, কমিউনিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা স্কিল ধরে ধরে শেখানো হয়। সো যারা এটা ফিল করে, দে গেট দ্য বেনিফিটস ফ্রম ইট। আর কিছু অর্গানাইজেশন দেখবেন যে এরকম আছে যে অলওয়েজ আপনাকে রাশ করতে থাকবে, যে আজকের মধ্যে এটা শেষ করতে হবে। সো আপনাকে পিএম হিসেবে খুব পুশ করতে থাকবে আর কি। সো রাদার দেন গিভিং ইউ কমফোর্ট জোন, আপনাকে মাইক্রো ম্যানেজ করতে থাকবে, আপনার ডিসিশন গুলাকে উড়াই দিবে। So, অনেক ধরনের, যখন ইন্ডাস্ট্রিতে ফ্রেন্ডসদের সাথে কথা বলি, অনেক অনেক প্রবলেম শেয়ার করে, তখন বুঝতে পারি যে আসলে অনেক ধরনের প্রবলেম আছে, বাট অনেক অর্গানাইজেশন অনেক কিছু শিখায়। সো আমি বলবো না যে ঢালাওভাবে বলা অসম্ভব, বাট আমার এক্সপিরিয়েন্স ভালো, আলহামদুলিল্লাহ। সো আরেকটা জিনিস যে হচ্ছে এই আপনি একটা জিনিসটা সবসময় বলেন যে হচ্ছে আমরা প্রজেক্টের দিকে আসি আর একটু অ্যাজ আমাদের একটা অ্যাসপেক্টই হচ্ছে যে আমাদের কারেন্ট যে দেশের যে প্রজেক্ট গুলা, হ্যাঁ, তো এখানের there are government projects, then there are companies যারা বাইরের projects নিয়ে আসছে, so there are multiple area of working. The first thing is যে we'll dive into the government projects একটু পরে, but before মানে এই যে প্রজেক্টের ডিফারেন্সেস, আপনার কাছে ডিফারেন্সটা আমি ফার্স্টে জানতে চাই যে what's the basic difference between a government project and a project that মানে একটা আউটসোর্স প্রজেক্ট, এই দুইটার মধ্যে আসলে কি বেসিক ডিফারেন্সটা থাকে? প্রজেক্ট তো প্রজেক্টই, প্রজেক্টের ডেফিনেশন হচ্ছে ইউনিফর্ম। প্রজেক্টের মধ্যে একটা, যদি আমি একটা কাজকে প্রজেক্ট হিসেবে কোয়ালিফাই করতে চাই, সো ইট উইল হ্যাভ স্টার্ট ডেট, এটা একটা এন্ড ডেট থাকবে, এটার মধ্যে কিছু আউটকাম থাকবে, এটার একটা এন্ড গোল থাকবে, কিছু রিসোর্স ইনভলভ থাকবে, কিছু বাজেটিং থাকবে, কিছু টাইম থাকবে। সো এই সব কিছু যখন থাকবে, তখনই হচ্ছে আসলে প্রজেক্ট। ফর এক্সাম্পল, একজন এইচআর জব যদি বলি, দেখেন সে এভরিডে সিমিলার টাইপ অফ কাজ করতেছে। সো দিস ইজ কাইন্ড অফ অপারেশন। একজন অ্যাকাউন্টেন্ট সিমিলার টাইপ অফ কাজ করতেছে, দিস ইজ কাইন্ড অফ operations, not project. But if I tell you, Safwan bhai, that within 3 months you have to hire 50 engineers and you have to train them. So this is a project now. This is no more operation now, because you have a start date of the project, you have end date, আপনার কিছু ডিফাইন অ্যাক্টিভিটি থাকবে, স্কেডিউল করবেন কোনটার পরে কোনটা করবেন, সো ইউ উইল ফিনিশ দ্য প্রজেক্ট। এই কনটেক্সটে যদি আপনি বলেন গভর্নমেন্ট প্রজেক্ট, প্রজেক্ট আমরা যে বিভিন্ন অটোমেশন প্রজেক্ট গুলো করি বা আউটসোর্স প্রজেক্ট করি, এগুলো সবই প্রজেক্ট, বাট ডিফারেন্সটা হচ্ছে টাইপ অফ প্রজেক্টস। ফর এক্সাম্পল, আমরা কি ফিনটেক করছি, যেমন ফাইন্যান্সিয়াল টেকনোলজি প্রজেক্ট, এটা এক ধরনের প্রজেক্ট, যেমন বিকাশ বা তারা যে এই প্রোডাক্ট গুলো ডেভেলপ করে বা প্রজেক্ট গুলো করে থাকে, বা ব্যাংকিং প্রজেক্টস বা ফিনটেক প্রজেক্টস এক ধরনের অ্যাক্টিভিটিস, একটু ভেরিয়েশনস আছে। আবার যদি আউটসোর্সিং প্রজেক্ট বলেন টেকনোলজি সাইডে, দেন একটু ভেরিয়েশন আছে, যেমন ওইখানে আপনাকে 360 ডিগ্রি চিন্তা করতে হয় না, মানে আপনাকে রিকোয়ারমেন্ট থেকে ডেলিভারি সব লাইফ সাইকেল চিন্তা করতে হবে না। আপনাকে somebody will give you the requirement, you will just follow the requirement, আপনি আপনার রিসোর্স অ্যালোকেট করে কাজটা শেষ করে ডেলিভারি দিবেন, they will sign off, will pay you and the job done. So no matter what will happen afterwards, you don't care, মানে আদৌ পরবর্তীতে এটা ইউজ করতে পারতেছে কি পারতেছে না, এটা ডিপেন্ড করতেছে এগ্রিমেন্টের উপর, আমার এসএলএটা কিরকম আছে। তো মোস্ট কেসেসে দেখা যায় যে ওরা বুঝে নিয়েছে, মানে জব ডান, পরবর্তীতে আবার কোনো ফিক্সিং বা এডিশনাল কাজ করতে বললে চার্জিং মোর। সো দিস ইজ অ্যানাদার টাইপ অফ প্রজেক্ট। অ্যানাদার ইজ প্রোডাক্ট ডেভেলপমেন্ট টাইপ প্রজেক্ট। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট ইজ লাইক ডিফারেন্ট, এই যে বাচ্চা জন্ম দেওয়ার মতো।
হুম মানে আমি চিন্তা করতেছি যে আমার একটা বেবি হবে, বেবি, তারপর বেবি হয়, এই বেবি হওয়ার পরে তার ফিউচারটা চিন্তা করতেছি যে বেবি হওয়াটা যদি হয় আমার প্রজেক্ট, তার হুম ফিউচার কিভাবে সে বড় হবে, কোন স্কুলে পড়বে, তারে কিভাবে আমি কোন লাইফস্টাইলে বড় করব, এভরিথিং হচ্ছে প্রোডাক্ট। ফর এক্সাম্পল আমি যদি বলি একটা ই কমার্স বানাবেন, একটু ব্যতিক্রম ধর্মী ই কমার্স বানাবেন, ধরেন হুম এগ্রিকালচার সেক্টরে জন্য একটা রিভলিউশন আনতে চান, হুম সো অ্যাগ্রো বেসড ই কমার্স। সো এখানে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্ট কত দূর হবে, যখন অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করতেছেন, হুম কাউকে অ্যাসাইন করলেন যে আমাকে এরকম একটা অ্যাপ্লিকেশন বানায় দাও, তখন হচ্ছে প্রজেক্ট। বাট আগে পরে দেখেন আপনাকে কোন বিজনেস মডেলে যাবেন, আপনি কি কি ফিচার নিয়ে আসবেন, আপনি এগুলো সব প্রোডাক্ট থিঙ্কিং থেকে আসতেছে। সো right. এটা অ্যানাদার ওয়ে অফ ওয়ার্কিং, অ্যানাদার প্রজেক্ট, ডেভেলপমেন্ট প্রজেক্ট। আবার ডেভেলপ করার পরে আবার ই কমার্সে কিভাবে রান করতেছে, কিভাবে প্রফিটেবিলিটি থাকবে, কিভাবে কাস্টমার সার্ভিস আমি মেনটেন করব, দ্যাট ইজ অ্যানাদার অ্যাক্টিভিটি। সো ওভারঅল প্রোডাক্ট লাইফ সাইকেল, বাট ইন বিটুইন ডেভেলপমেন্ট ফেজটা হচ্ছে আমার প্রজেক্ট। হুম সো গভর্নমেন্ট প্রজেক্ট যেমন আরেক ধরনের প্রজেক্ট, যে গভর্নমেন্ট আমাদেরকে কাজ দিচ্ছে, টার্ম অফ রেফারেন্স মানে সার্কুলার দিচ্ছে, এটা থেকে বিভিন্ন জন অ্যাপ্লাই করতেছে, বিভিন্ন কোম্পানি করে কাজটা করতেছে, এটা ওয়ান টাইপ অফ প্রজেক্ট। সো দিস ডাইভার্সিটি অফ প্রজেক্টস ইন ডিজিটাল ওয়ার্ল্ড। আরো প্রজেক্ট আছে, যেমন আপনি পদ্মা সেতু ইটসেলফ একটা প্রজেক্ট, এটা কনস্ট্রাকশন প্রজেক্ট। আপনি একটা এনজিও দের একটা প্রজেক্ট হইতে পারে যে আপনি সারা দেশে আহ, কি বলে বৃদ্ধদের এডুকেশন দিবেন, বা চাইল্ড এডুকেশন দিবেন আপনি কান্ট্রি সাইডে। তো এটা একটা টাইম ফ্রেম থাকতে পারে, এই টাইম ফ্রেমের মধ্যে আপনি এই কাজটা করবেন। দিস ইজ অলসো প্রজেক্ট। সো এই তো আর কি, বিভিন্ন ধরনের প্রজেক্ট আর কি, ডিপেন্ডস অন দ্য ডোমেইন এন্ড সিচুয়েশন। তারপর আমার সবাই কেন জানি দে কমপ্লেইন অ্যাবাউট যে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যেন কেন কমপ্লেন করে। দের ইজ অলওয়েজ দিস কমপ্লেন যে না গভর্নমেন্ট, আমি ইভেন যারা ইয়াং প্রফেশনালস যারা ঢুকে, দে ওয়ান্ট টু ওয়ার্ক অন আউটসোর্স প্রজেক্ট। তারা মানে গভর্নমেন্ট প্রজেক্টে অনেকে কাজ করতে চায় না, দে ফিল লাইক ইটস আ হ্যাসেল। এটা কেন, মানে ওয়াই দিস ডিফারেন্স, বা কেন এই জায়গাটা ফিল করে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কেন এরকম আসে সিচুয়েশনটা? Lot more things to say. I think there is no problem. Shadin Bangladesh. I really talk. আহ, আর uh, I think if responsible anybody hear my realizations, they can get benefits out of it. হুম, প্রথম হচ্ছে আমি কাজটা কিভাবে পাচ্ছি, এটা ফেয়ার কিনা, হুম, এটা হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। যে ফেয়ার ফেয়ার ওয়েতে কি কোনো একটা মানে এলিজিবল অর্গানাইজেশন কাজ পাচ্ছে। ধরেন একটা অর্গানাইজেশনকে আমি কাজ দিব, বা একটা অর্গানাইজেশন মাইন্ডসেট করলে এই কাজটা আমি নিব, হুম, সো ইট ইজ সেটেলড বিফোর গোয়িং টু দ্য প্রসিজিওর। right, সো তারপরে আপনার শুরু হয় যে হাউ দ্যাট কোম্পানি উইল উইন হুম, দ্য প্রজেক্ট, নো ম্যাটার হাউ কোয়ালিফাইড দ্য আদার কোম্পানিজ আর, ডাজন্ট ম্যাটার। এটা একটা চ্যালেঞ্জ। সো এই জায়গাটাতে খুব ট্রান্সপারেন্ট এবং ক্রিস্টাল ক্লিয়ার হওয়া উচিত যে এলিজিবল কোম্পানিজ গুলাই যেন কাজ পায়। সো এই ধরনের অনেক কেস আমার ক্ষেত্রেও ঘটেছে। আই উইল নট গো ইন ডিটেল, বাট এটা একটা অবজারভেশন। সেকেন্ড অবজারভেশন হচ্ছে যে অনেক কোম্পানি আছে বাংলাদেশে, এরা না বুঝেই একটা কোটেশন করে কাজটাকে আপনার ছিনায় নেয়া বলবো আর কি। ধরেন আমার আমার ক্ষেত্রে হয়েছে, আমি একটা প্রজেক্ট ম্যানেজার হিসেবে অ্যাপ্লাই করেছি। আমার অর্গানাইজেশন থেকে টেন্ডার সাবমিট করা হয়েছে, মেকিং হুম, মি প্রজেক্ট ম্যানেজার। হুম, আমরা খুব বটম আপ এস্টিমেশন করছি, একদম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলোকে বের করে আনার চেষ্টা করছি, একটা এস্টিমেশন দাঁড় করাইছি, আহ, দাঁড় করায় আপনার একটা কোটেশন দিছি, ধরেন 8 crores or something like that। হুম, হুম,
টেকনিক্যালিও আমরা ধরেন ফার্স্ট ফার্স্ট হয়েছি ধরেন টেকনিক্যাল ইভালুয়েশনে। হুম, সো আমাদের যে সেকেন্ড বিডার সে ধরেন কোট করলো ধরেন 3 লাখ টাকা। হুম, সো হিউজ গ্যাপ। সে আপনার কাজটা উইন করে নিয়ে নিছে। আমি 100% শিওর যে ওই অর্গানাইজেশনটা কাজটা ফেল করবে, এরা প্রফিট করতে পারবে না। 100% শিওর। হুম। আর বাট যে ক্ষতিটা হবে, হুম, যেহেতু ওরা রিয়েলাইজ করবে যে একটা পর্যায়ে গিয়ে যে প্রফিটেবিলিটি ইজ নট পসিবল, হুম, দেন এরা পুশ করবে ডেভেলপারদেরকে যে তাড়াতাড়ি হুম, ডেলিভারি দাও। দেন ডেভেলপার্স উইল ডু, মানে আই মিন খুব বাজেভাবে কোড করবে, কোয়ালিটি ছাড়াই কোন রকম একটা কিছু গভর্নমেন্টকে ডেলিভারি করে দিয়ে দেওয়া হবে। তো হুম, গভর্নমেন্টও হ্যাপি, পেয়ে গেছে, কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের দেশের ক্ষতি হলো। প্লাস আমার কোয়ালিটিতে আমি কম্প্রোমাইজ করলাম আর কি, যে আমি আসলে দেশের জন্য ভালো কিছু করলাম না। সো হুম, এটা একটা রিয়েলাইজেশন আমার, যে সুতরাং আমার কখনোই ছাড় দেওয়া উচিত না কোয়ালিটির ক্ষেত্রে। আমার যদি ইফ আই ক্যান ডু ইট, আই শুড নট ডু ইট, বাট আই মাস্ট ডু উইথ কোয়ালিটি। কোয়ালিটি ইজ নট ফ্রি। হুম, সো এই জায়গাটাতে অনেক কোম্পানিগুলো ভুল করে, মার্কেটটাকে নষ্ট করে। 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে ধরেন আমি যদি বলি, গভর্নমেন্টের রিকোয়ারমেন্ট গুলা চেঞ্জ হয় আপনার খুবই রেপিডলি। ফর এক্সাম্পল, প্রথমে একটা টার্ম অফ রেফারেন্স বা টর একটা দিয়ে দেয়, এটার হুম, মধ্যে একটা মোটামুটি একটা রিকোয়ারমেন্ট বলা থাকে, হুম। নিচে আবার কন্ডিশন অ্যাপ্লাইড এর মধ্যে বলা থাকে এনি আদার রিকোয়ারমেন্টস গিভেন বাই গভর্নমেন্ট এজেন্সিস। এরকম একটা ধরেন একটা প্রভিশন রেখে দেয় ওরা আর কি। জায়গাটাতে একটা ট্রান্সপারেন্সির ঘাটতি থাকে। এজ এ রেজাল্ট যেটা হয়, আপনার আপনার টর টার্ম অফ রেফারেন্স কে ফলো করে, আপনার যে ইনসেপশন রিপোর্ট বা এগুলাকে ফলো করে আপনি একটা ডেভেলপমেন্ট করলেন, কিন্তু এগুলা চেঞ্জ হইতে থাকে। So তখন আবার অর্গানাইজেশনের জন্য একটা হেক্টিক জব হয়ে যায়। তারপরে আরেকটা ইস্যু আছে যে আপনার খুব ফ্রিকোয়েন্টলি পিডি চেঞ্জ হয়, মানে প্রজেক্ট ডাইরেক্টর চেঞ্জ হয়। এটা আমার একটা বিটার এক্সপিরিয়েন্স, মানে আমি রিয়েল লাইফে করেছি, যে ধরেন একজন পিডি আছেন, তাকে নিয়ে আমি কাজ করতেছি, অল ডকুমেন্টেড, সব ধরেন চেঞ্জ হয়ে বদলি হয়ে গেল, এই জায়গায় ডিরেক্টর আসলো গভর্নমেন্ট সাইড থেকে। এখন যেটা হবে যে আপনি, আপনাকে সে আসা জাজ করার চেষ্টা করবে যে আগে কিছুই হয়নি বা এগুলো দিয়ে হবে না, সে নতুন ভাবে থিঙ্ক করতে চায়, সেই জিনিসগুলো ইম্পোজ করে অর্গানাইজেশন গুলাকে। তো এতে করেও কিন্তু আপনার অর্গানাইজেশন গুলো সাফার করে। আরেকটা বড় সমস্যা হচ্ছে ধরেন পেমেন্ট। পেমেন্টটাতে গভর্নমেন্টের আর একটু সিনসিয়ারিটির সাথে পেমেন্ট দেওয়া উচিত। অনেক সফটওয়্যার কোম্পানি আমি জানি, হুম, এরা ধরেন 3 মাস 4 মাস ধরে বেতন দিতে পারে না। দে ওয়েট গভর্নমেন্ট থেকে কখন পেমেন্ট আসবে, তারপরে এমপ্লয়ীদেরকে বেতন দিবে। সো এজ এ রেজাল্ট কি হচ্ছে, ভালো এমপ্লয়িরা ওই অর্গানাইজেশন গুলোকে স্যালারি স্যাক্রিফাইস করেই চলে হুম, যাচ্ছে। আর যারা থাকতেছে এতে যাওয়ার জায়গা নেই। সো এজ এ রেজাল্ট আবার কোয়ালিটি ফুল রিসোর্স কে ওরা রাখতে পারতেছে না। ওই হুম, রিসোর্স গুলো আবার গভর্নমেন্টের নতুন কোনো প্রজেক্টে কাজ করতেছে। আবার কিন্তু মনে করেন একটা দুষ্ট চক্রের মধ্যে আমরা পড়ে যাচ্ছি, একটা লুপ, একটা, এই যে পেমেন্টের বিষয়টা, এটা খুব সিনসিয়ারলি গভর্নমেন্টের কেয়ার করা, যাতে টাইমে কমিটেড পেমেন্টটা পেয়ে যায়। আর ওয়ার্স্ট একটা জিনিস আমার লাগে, যে আমি যেটা দেখেছি, যে সব ক্ষেত্রে অবশ্য একরকম হয় না, বাট অনেক কেসে যখন আমার, আপনার সময়ের মূল্য গভর্নমেন্ট এজেন্সিস গুলো কখনোই দিবে না। আপনাকে টাইম দেওয়া ওটায় আপনি বসে থাকবেন, আপনাকে 3টায় আপনাকে সময় দিবে, আপনি বসে থাকবেন যে অফিসে। সো প্লাস এমনও হয়েছে একটা মিটিং এর মধ্যে রিকোয়ারমেন্ট নিয়ে
একটা কথা হইতেছে, মানে একটা জিনিস ক্লারিফিকেশনের ইস্যু আসছে, হুম। তখন বলতেছে যে আপনি কোত্থেকে পাস করছেন? তো আমার কলিগ বলতেছে যে আমি আই গ্রাজুয়েটেড ফ্রম দিস ইউনিভার্সিটি। তো এই জন্যই তো এই অবস্থা। আপনাদের টিমে বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটির কেউ নাই? আল্লাহ। এইভাবে ধরেন ইন ফ্রন্ট অফ এভরিবডি হিউমিলিয়েট করতেছে। সো এরা, আমি বলবো যে অনেক কেসে বোধহয় দে আর ফ্রম somebody else from outside earth. তো এরকম একটা ট্রিটমেন্ট। তো ওভারঅল খুব হুম, ভালো ভালো প্রজেক্ট যে হয় না তা না। হুম, ইনিশিয়েটিভস গুলো খুবই ফ্যান্টাস্টিক, যে ডিজিটালাইজ করে ফেলা প্রত্যেকটা সেক্টরকে। কিন্তু যদি আপনার মানে অপারেশনটা যদি স্মুথ হইতো, ট্রান্সপারেন্ট হইতো, ফেয়ার হইতো, তাহলে আমি তো বিলিভ করি যে এত অটোমেশন, এত বাজেট গেছে, হুম। আমাদের আরো অনেক বেশি সেক্টরে ইয়ে থাকতাম, অনেক বেশি উপরে থাকতাম আর কি। তো এটাই হচ্ছে মানে গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে যদি বলি, মানে বেশি বলে ফেলছো কিনা জানি না, বাট এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম আর কি। মানে আপনার সব মানে আপনি তো গভর্নমেন্ট প্রজেক্ট অনেক করেছেন, হুইচ ওয়াজ দি মোস্ট চ্যালেঞ্জিং প্রজেক্ট, যে না এতে এত চ্যালেঞ্জেস ইউ হ্যাড টু ওভারকাম, এন্ড মানে হাউ ডিড ইউ ওভারকাম দোজ চ্যালেঞ্জেস? আমার ক্ষেত্রে আমি আসলে আহ, যখন ম্যানেজমেন্টের সাথে থাকি তখন আই এম পার্ট অফ ম্যানেজমেন্ট, যখন ক্লায়েন্টের সাথে থাকি আই এম পার্ট অফ ক্লায়েন্ট। এরকম কোন এক্সপিরিয়েন্স হয়েছে আসলে যে হচ্ছে কোনো একটা প্রজেক্টে যে না দিস দিস ইজ এই একটা বিশাল চ্যালেঞ্জ, বাট এটা আমি নামাইতে পারে আমি খুব খুশি হয়েছি, এন্ড এটা কমপ্লিট হয়েছে, এটা আমার জন্য একটা বিগেস্ট অ্যাচিভমেন্ট? হ্যাঁ হয়েছে, ধরেন আমার ম্যানেজমেন্ট থেকে আমাকে প্রেসার দিচ্ছে যে দে আর গিভিং আনরিয়ালিস্টিক রিকোয়ারমেন্টস, ওদের সাথে আর কিছু করা যাবে না, মানে একদম পুরো স্ট্রিক্ট। কাস্টমার আমাকে বলতেছে যে পাহাড় সমান রিকোয়ারমেন্ট দিয়ে বলতেছে যে এগুলো সব করে দিতে হবে, আদারওয়াইজ উইল নট সাইন অফ দ্য প্রজেক্ট, উইল নট গিভ ইউ দ্য বিলস। আমি এখন কই যাই? So, আমি তো প্রবলেম করে গেছি। তো আই মেট দ্য ক্লায়েন্ট, আমি তাদের সাথে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে আহ, কোন কোন জিনিসগুলো না হইলেই না। সো ওদের সাথে খুব ওদের এমপ্যাথি দিয়ে ওদের পেইন পয়েন্ট গুলো শোনার চেষ্টা করলাম। কিছু জিনিস আমি চিন্তা করলাম যেন ওদেরকে দেওয়া উচিত, যে দেয়ার লজিক্যাল। সো আমি আমার টিম দিয়ে খুব অল্প সময়ের মধ্যে অল্প কিছু, এমন সময় আছে না যে আপনার খুব ছোট একটা কিছু আপনাকে অনেক হ্যাপি করে ফেলবে, রাদার গিভিং সো মেনি থিংস। সো এই জিনিসগুলা দেখা গেছে যে আমি একটা কাস্টমারের সাথে অনেক বেশি যখন কমিউনিকেট করেছি, তাদের সাথে বসেছি, তাদের পেইন পয়েন্ট গুলো শুনছি বারবার, তখন কিন্তু আমি আমার ম্যানেজমেন্টকেও কিছুটা বুঝাইতে পারছি যে স্যার এটা যদি আমরা না করি তাহলে কিন্তু প্রবলেম হবে। সো দে উইল ফেস চ্যালেঞ্জেস, সো এটুকু তো আমরা করে দিতেই পারি। তখন কিন্তু কাস্টমার হ্যাপি। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ভুটানে থাকতে একটা গল্প বলি, অনেক ইস্যু আসছে, এই ইস্যুগুলো যদি আমি ঢাকা থেকে সলভ করে নিয়ে যাই, সো আমার অনেক সময় লাগবে, এক সপ্তাহের মতো টাইম লেগে যাবে। সো আমি কাস্টমারের সাথে বসে আমি নিজে একটা টুল তৈরি করে ফেলছি। টুল তৈরি করে তো আমি কাস্টমারকে অ্যাজ ইফ আমি একটা সফটওয়্যার দিছি, আমি নিজে আরেকটা সফটওয়্যার দিছি কাস্টমার, মানে হুইচ ওয়াজ মানে নট পার্ট অফ মাই জব রেসপন্সিবিলিটিস, বাট আই ডিড ইট। কারণ কাস্টমারকে একটা বেটার এক্সপেরিয়েন্স দিতে হবে। কারণ আমি কাস্টমারের সাইডে আছি, কাস্টমারের কথাগুলো আমি খুব মনোযোগ দিয়ে শুনতেছি। সো অলওয়েজ যে দেয়া যাবে না, দেয়া যাবে না, করা যাবে না, করা যাবে না, সো এটাও করা যাবে না অনেক সময়। সো এভাবে করে দেখা গেছে যে কাস্টমারকে যখন আমি একটা কিছু না করতেছি, ভাই এটা না করলেই ভালো হবে, তখন কিন্তু কাস্টমার আমার কথাটা ভ্যালু দিচ্ছে যে না, সে তো আমার পেইন গুলো বুঝতেছে, যেটা আমার দরকার সেটা আমাকে করেও দিচ্ছে, আবার এটা না করতেছে, তখন সে কিন্তু একটা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। সো দিস আর দ্য কমন ট্রিক, আদারওয়াইজ গভর্নমেন্টের সাথে আর কোনো সায়েন্স, আর্টস, কমার্স কোনো থিওরিতে আপনার
সম্ভব না সো আসলে যেটা জাস্ট কমিউনিকেট করে তাদের সাথে মিশে যতটুকু মিনিমাইজ করে রাখা যায় আর কি। মানে যত প্রবলেমটাকে যতটুকু সাপ্রেস করে রাখা যায় আর কি। এইটুকুই জাস্ট, আর কোনো থিওরি নাই এখানে। এখন যেহেতু আপনি এখন you're leading teams and you have been doing that for a while now. So আপনি যখন কোনো প্রজেক্টের কোনো হাই প্রেশার সিচুয়েশন আসে তখন মানে how do you prepare yourself and also the team for it? মানে অ্যাপ্রোচটা কি হয়? হাই প্রেশার সিচুয়েশন গুলা আমি আসলে আহ, একা একা, মানে এই জিনিসটা এরকম না যে আমি টিমের উপর এখন প্রেশার, টিমকে আমি চাপাই দিলাম। রাদার আই থিংক, মানে আমি একটু অন্যভাবে দেখি যে টিম রিয়েলাইজ করুক যে এখন আমাকে কাজ করতে হবে, আমাকে আমাকে এখন পরিশ্রম করতে হবে, এখন আমাকে এক্সট্রা ওয়ার্ক করতে হবে। আমি টিমকে বললাম যে টিম, তোমাদের কিন্তু এই উইকেন্ডে এসে কাজ করতে হবে। হুম, রাদার টিম যদি আমাকে বলে যে ভাই এই উইকেন্ডে আমরা কাজ করতে চাই, আদারওয়াইজ ডেলিভারি দিতে পারবো না। হুম। সো দেখেন দুটোর মধ্যে কিন্তু ডাইমেনশনের চেঞ্জ আছে। অনেক চেঞ্জ। রাইট। তো আমি এটা একটা এক্সাম্পল দেই, মানে আমি তখন 2011 মেবি, হুম, আমি তখন ভুটানে গেছি, ভুটান ডেভেলপমেন্ট ব্যাংক একটা ইমপ্লিমেন্টেশনে, হুম, ইমপ্লিমেন্টেশন টিমের সাথে আমি গিয়েছি। হুম, আমার রিটার্ন ফ্লাইট জানুয়ারির 15 তারিখ। হুম, আমি 2010-এর ডিসেম্বরের লাস্টে ফ্লাই করছি, হুম, 2011-র জানুয়ারির 15 তারিখে আমার ব্যাক করবো। হুম, সো এটলিস্ট মোস্ট 20 days ট্রিপ এরকম। তো প্রজেক্টের 24টা ব্রাঞ্চ ওদের, ফাইন্যান্সিয়াল প্রজেক্ট, ব্যাংকিং, কোর ব্যাংকিং। সো হুম, মেসিভ প্রজেক্ট। বাট আমি রিসেন্টলি ভুটান থেকে 1 বছর থেকে আরেকটা অর্গানাইজেশনে কনসালটেন্সি করে দেশে ফিরছি, এর মধ্যে আবার নতুন জার্নি। আমি একদম ফ্রাস্ট্রেটেড, ইচ্ছেই করতেছি না যে আমি ওইখানে থাকবো। আমি দিন গুনতেছি যে আমার আসলে কবে 15 তারিখ হবে বাড়িতে যাব। ঠিক আছে, কারণ দেশে এসে 1 সপ্তাহ থাকা হয় না, আমি আবার যাইতে হয়েছে নতুন হুম, ইমপ্লিমেন্টেশন। রাইট। ইটস গুড দ্যাট অর্গানাইজেশন নতুন প্রজেক্ট পাইছে, বাট আমি আমার লিমিটের বাইরে চলে গেছি, যে মানে অনেক বেশি স্ট্রেসড। তা একদিন ডিনারের সময় আমার পিএম বলতেছে যে এখন তো অবস্থা, প্রজেক্টের অবস্থা খারাপ, আপনাকে অনেক আরো থাকতে হবে, সো ইউ ক্যানট গো নাও। খুব হার্শলি বলছে এবং আমিও খুব হার্শলি রিপ্লাই দিছি, আমি থাকবো না। আমাকে, আমার অসুস্থ হয়ে গেছি, আমি থাকবো না। আমি মোটামুটি খাবার টেবিল থেকে, ছোট মানুষ তো মানে অনেক বেশি বয়সও হয় নাই তো, খাবার টেবিল থেকে উঠে চলে গেছি যে না, আমি থাকতে পারবো না। পরে একটা খুব বাজে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে তখন। স্টিল বুঝি যে আমার ইমেচিউর কারণে হয়েছে, ইমেচিউরিটি ছিল, আমার হয়তো ওইভাবে করা উচিত হয়নি। লেটার অন আমাদের যে হেড অফ ডিভিশন তখন ঢাকা থেকে ভুটানে গেল, গিয়ে বলতেছে যে ফারুক কি অবস্থা, সে আমাকে নিয়ে বসছে, ওয়ান ওয়ান অন ওয়ান করতেছে আর কি। কি অবস্থা, আমি তাকে খুব এক্সপ্লেন করতেছি যে এই সিচুয়েশন ওই সিচুয়েশন। সে আমাকে একটু ফ্লোর দিল যে হাউ ক্যান ইউ সলভ দিস, কি হুম, করা যায়। হ্যাঁ, আমাদের মানে সে আমাকে একটু মোটিভেট করার চেষ্টা, থাকতে বলতেছে না একবারও, সে আমাকে একটু মোটিভেট করার চেষ্টা করতেছে যে আমাদের এটা গেইন করতে হবে, কিভাবে সলভ করতে পারি। আমি নিজে থেকে বললাম যে ভাই এক কাজ করি, যেহেতু আমি জিনিসগুলো জানি, ক্লায়েন্ট সাপোর্টটা আমি দেখি, এখানে আমি থাকি, আমাদের প্রজেক্ট ম্যানেজারকে বাংলাদেশে পাঠিয়ে দিন, যে ইস্যুস গুলো আছে সে এগুলো সলভ করে আমাকে রিলিজ দেয়, আমরা এগুলো ইমপ্লিমেন্ট করে দিই। তাই করবো, কালকে গিয়ে টিকিটটা চেঞ্জ করে ফেলেন। So, you see, I learned. আমি এখনো মানে এটা মনে করি যে that, that is a great learning for me, that যে সে কিভাবে আমাকে মোটিভেট করছে। অনেকে আমাকে যদি বলতো তখন, উনি হুম, যদি আমাকে প্রেশার দিত আমি স্টিল রিয়েক্ট করতাম। তখন আমার মেন্টাল স্টেজটা ওইরকম ছিল। তো দেখেন যে এটা কিন্তু ডিফারেন্টলি গেছে। সো আই অ্যাপ্লাই দিস টু মাই টিম। যখন আমরা, অনেক সময় থাকে না যে
ম্যানেজমেন্টের সাথে একরকম, টিমের সাথে একদম আরেক রকম, স্ট্র্যাটেজিক্যালি আরেক রকম। হুম So আমি আমি জানি না এটা ঠিক কিনা, বাট আমি অনেকাংশেই, অধিকাংশ ক্ষেত্রে 80% কেসে ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি। লোক, দিস ইজ ম্যানেজমেন্ট এক্সপেকটেশন, হুম দিস আর উই, আমরা তো আমরা কিভাবে এটা মিট আপ করতে পারি। হুম সো টিম আমাকে সাজেস্ট করে যে টিমকে নিয়ে আমি প্ল্যানটা সাজাই। সো টিম আমাকে গাইড করে, রাদার আই এম গাইডিং দ্য টিম। টিম হুম যদি রং ডিসিশন নেয় বা আমার যদি মনে হয়, তখন আমি ইনপুট দিই, বাট আমি টিমকে ফ্লোর দিই যে হুম লেটস ডু প্ল্যানিং এন্ড লেটস আইডেন্টিফাই দ্য সলিউশন। টিম তখন আমাকে বলে যে ভাই, ভাই তাহলে আমরা এই উইকেন্ডে কাজ করি, ওই উইকেন্ডে হুম কাজ করি, আমাদের রিলিজ ডেডলাইন আমরা মিট করতে পারবো না। ঠিক আছে। আরেকটা জিনিস আমি যেটা ফলো করি, যে আমি সেলিব্রেট করার চেষ্টা করি প্রত্যেকটা, আমাদের টিমকে নিয়ে আমরা প্রতিটা স্প্রিন্ট রিলিজ যখন যায়, আহ, আমরা খাওয়া দাওয়া করি একসাথে, একটা স্প্রিন্ট রিভিউ ডেট বা রেট্রোস্পেক্টিভ ডেট যেদিন হয়, তো ওই দিন আমরা একসাথে মিলে পিজা খাই বা বার্গার খাইতেছি, সবাই মিলে সেলিব্রেট করতেছি, লেসন লার্ন গুলা নোট করতেছি। এতে করে হয় কি, টিম মেম্বার কে ওপেন ফ্লোর দিচ্ছি যে এই স্প্রিন্টে আমার কি কি খারাপ দিক ছিল, যেটার কারণে আমরা পিছিয়ে পড়ছি, এটা হুম কিভাবে ওভারকাম করতে পারি নেক্সট স্প্রিন্টে। তখন টিম সাজেশন দেয়, টিমই বলে প্রবলেম গুলা, যে ভাই এই স্প্রিন্টে কিন্তু স্টেক হোল্ডারের সাথে রিকোয়ারমেন্ট নিয়ে ক্লারিটি ছিল না, মাঝখানে মাঝখানে রিকোয়ারমেন্ট ইনজেক্ট হয়েছে, বা আমরা বুঝছি একরকম, ম্যানেজমেন্ট দিছে একরকম, সো হুম ক্লারিটি ছিল না, সো দিস ইজ হুম এ প্রবলেম, আমাদের রিওয়ার্ক করতে হয়েছে। রাইট তাহলে কি করা যায়? তো টিমই আমাকে গাইড করতেছে যে এবার এইভাবে গুলো আমরা রিকোয়ারমেন্টটাকে সাজাবো, তারপরে ম্যানেজমেন্টের অ্যাপ্রুভাল নিব, স্টেক হোল্ডারের সরি হুম অ্যাপ্রুভাল নিব, তাইলে আর এটা হবে না প্রবলেম। সো ডেভেলপমেন্টে আমার এই কোডিং এর ক্ষেত্রে কিছু ইউনিট লেভেল ইস্যুস আসছে, তাহলে কি করা যায়? টিমই সাজেস্ট করতেছে যে আমাকে কোড রিভিউটাকে আরো একটু বেশি স্ট্রং করতে হবে, আমরা এবারের মতো বাইপাস করা যাবে না কোড রিভিউ। তো হুম তাহলে দেখেন, ফুল টিম মিলে উই আর অ্যাজাইল। সো হুম আমরা কি করতেছি, টিমকে নিয়ে একসাথে কাজ করতেছি, আই এম নট ইম্পোজিং এনিবডি। সো যখন এইভাবে আমি আগাই, তখন আমার কিন্তু অটোমেটিক আমার প্যারা নাই যে এই এখন প্রেসার সিচুয়েশন, আমার সবাইকে কনভিন্স করতে হবে টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন। রাদার সবাই মিলে ডিসাইড করার চেষ্টা করি। সবসময় যে হয় তা না, বাট মোস্ট অফ দ্য টাইম I try to create the environment that the people will take the decision and they will work themselves. like এম্পাওয়ারমেন্টটা কাজ Self করে তাদের motivated মধ্যে থাকবে। রাইট রাইট একটা জিনিস ফারুক ভাই, যে হচ্ছে আমরা দেখতেছি যে মানে সফটওয়্যার ইন্ডাস্ট্রি ইজ ভেরি ডাইনামিক অ্যান্ড টেকনোলজিস আর কামিং ইন এভরি সিঙ্গেল ডে, নতুন জিনিস নতুন আপডেটস আসছে। সো আপনার কি মনে হয় যে কোন এমার্জিং টেকনোলজি গুলা সামনে আরো অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে, বা অলরেডি হয়তো বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আছে, সেই জিনিসটা হয়তো আমাদের দেশে আনাটা নেসেসারি, বা ওইটা হয়তো বা আমাদের দেশে ওই টেকনোলজিস গুলা ইমপ্লিমেন্টেশন করা আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের দিক থেকে ইট উইল হ্যাভ মাচ মোর ইম্প্যাক্ট। At this moment আমি বলবো যে এআই ফার্স্ট মাইন্ডসেট, আমার মাইন্ডসেটটা হইতে হবে এআই ফার্স্ট। যদি আমি, if we if I want to sustain in this industry, it's a matter of sustainability. আমি একটু এক্সপ্লেন করতেছি। হুম অনেকে বলে যে এআই আসছে মানে আমার চাকরি চলে যাবে। হুম হুম 100% চাকরি চলে যাবে যদি আমি আমার মাইন্ডসেটটাকে এআই ফার্স্ট মাইন্ডসেটে কনভার্ট না করি। আর যদি আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই জিনিসগুলোকে অ্যাডাপ্ট করে ফেলি, আমার প্রোডাক্টিভিটি বাড়বে। সো আমার টিমের প্রোডাক্টিভিটি বাড়বে। সো আই উইল গেট মোর ওয়ার্ক টু ডু উইথ লেস টাইম। সো ইট উইল ক্রিয়েট ইম্প্যাক্ট, নট যে আমার চাকরি চলে যাবে। হ্যাঁ, চাকরি আরো হুম পার্মানেন্ট হবে, কারণ আমি অল্প সময়ে অনেক আউটপুট দিতে পারতেছি। হুম
একটা জিনিস আমি কিছুদিন ধরে ইন্টারভিউ করতেছিলাম আমাদের টিমের জন্য। তো আমার একটা চেক লিস্টই আছে যে আই আস্ক দেম দ্যাট আপনি কি এআই টুল ব্যবহার করেন? যদি করে থাকেন কত পার্সেন্ট ব্যবহার করেন ইন ইউর ডেইলি লাইফ? সো প্রোগ্রামাররা যেটা বলে, অনেকে বলে যে করি, মাঝে, মাঝে করি। অনেকে বলে যে আসলে যতক্ষণ পারি ততক্ষণ নিজে ট্রাই করি। বিকজ আদারওয়াইজ আমার ক্রিয়েটিভিটি ধ্বংস হয়ে যাবে। আমি মিথটা বলতেছি আরকি যে তাদের। আমার ক্রিয়েটিভিটি ধ্বংস হয়ে যাবে। আমি আগে ট্রাই করি, ট্রাই করে তারপরে না পারলে আমি সলভ করি। এই ChatGPT এর হেল্প নেই বা এআই এর হেল্প নেই। হুম, তাই আমি বললাম রাদার জিনিসটা যদি এমন হইতো যে আমি শুরুতেই এআই এর হেল্প নিলাম। হুম, তারপরে আমি জিনিসটা কনসেপ্টটা বুঝে নিলাম। তাইলে কিন্তু আপনার ২ দিনের আপনি ১ম এ ২ দিন অর্গানাইজেশনের টাকা ওয়েস্ট করলেন। করে ১০ মিনিটে আপনি সলিউশনটা পাইলেন। ঠিক আছে? রাদার ১০ মিনিটে আপনি সলিউশনটা বের করে নিয়ে ১ ঘন্টা যদি দিতেন যে এটা কেন হাউ ইট উইল ওয়ার্ক তাইলে কিন্তু আপনি অনেক প্রোডাক্টিভ হইতেন। সো হুম, এআই ফার্স্ট মাইন্ডসেট ইস এই যুগের মানে এই সময়ের সবচেয়ে টাইম ডিমান্ড। আ যেমন আমাদের প্রোগ্রামাররা আমাদের সময় একটা এরর খুঁজতে, খুঁজতে আমার সারারাত চলে যেত। এখন জাস্ট এরর মেসেজটা কপি করে পেস্ট করে আমি জাস্ট আমাকে এআই বলে দিচ্ছে যে কোথায় ইস্যুস। আমার একটা রিকোয়ারমেন্ট আছে, সাপোজ আমার একটা এসআরএস ডকুমেন্ট আছে, একটা নতুন চেঞ্জ আসছে। একটা চেঞ্জ রিকোয়েস্ট আসছে। সো হুম, আমি যদি চ্যাট জিপিটিতে এসআরএস ডকুমেন্টটা আপলোড করে আমি চেঞ্জ রিকোয়েস্টটা ডেসক্রাইব করি যে এটা হোয়ার ইজ দ্য ইমপ্যাক্ট, সে আমাকে ট্রেসিবিলিটি বের করে দিচ্ছে যে আমার এই কাজের ইমপ্যাক্ট এই জায়গায় আছে। right. তো আমার কিন্তু প্রোডাক্টিভিটি মেসিভ। আমার যদি কোপাইলট বা বিভিন্ন টুলস গুলো ইউজ করি আমার কিন্তু ইউনিট লেভেল ইস্যুস গুলা আমার অপটিমাইজেশনস গুলা আগে অপটিমাইজেশন কিভাবে বের করতাম আপনার ক্লায়েন্টের এন্ডে গিয়ে কোনো এরর হয়েছে স্লো হচ্ছে পারফরমেন্স ডিগ্রেড হয়েছে তারপর গিয়ে আমরা অপটিমাইজ করার চেষ্টা করতাম নাও হোয়াইল রাইটিং দ্য কোড এআই ইজ টেলিং দ্যাট these are the areas you can optimize your programs. So হুম, this is how we can take the uh, benefits of AI and machine learning. আপনি দেখেন একজন এসকি ইঞ্জিনিয়ার একটা এসআরএস আপলোড করে দিয়ে বা একটা রিকোয়ারমেন্ট আপলোড করে দিয়ে যদি বলে যে আমাকে টেস্ট কেসগুলা লিখে দাও তারপর সে শুধু রিভিউ করে নিল হুম, তাহলে দেখেন আপনার কিন্তু অনেক সময় বেঁচে গেল তাহলে আপনি এবার 360 এবার আপনি টিম চিন্তা করেন যে প্রজেক্ট ম্যানেজার আপনি যদি এনফোর্স করেন যে হুম, ইউ মাস্ট ইউজ এআই টুলস other than that you are not eligible to work in my team you have to make them bound to use AI. So হুম, AI প্রথম দায়িত্ব হচ্ছে প্রজেক্ট ম্যানেজারের AI ফার্স্ট মাইন্ডসেটটা তাদেরকে বুঝানো এবং তাদেরকে দিয়ে প্র্যাকটিসে নিয়ে আসা। হুম, এবার আসেন প্রজেক্ট ম্যানেজার কি হেল্প করতে পারে? প্রজেক্ট ম্যানেজারের প্রতিটা কাজে ডিসিশন মেকিং এ AI কিন্তু হেল্প করতে পারতেছে। স্কেডিউলিং এর ক্ষেত্রে হেল্প করতেছে। একটা প্রজেক্টের রিস্ক আইডেন্টিফিকেশনে আপনার হেল্প করতেছে এআই। একটা প্রজেক্টের আই মিন প্রবলেম সলভিং এ আপনি হেল্প করতে বাজেটিং এ আপনাকে এআই হেল্প করতেছে। সো প্রজেক্ট ম্যানেজারের কাজে যেমন আপনাকে হেল্প পাচ্ছেন, আবার আপনার অপারেশনটাকে আপনার ডেভেলপমেন্ট বা আপনার অপারেশনটাকেও কিন্তু আপনি স্মুথ করতে পারতেছেন এআই এর মাধ্যমে। সো এইটা হুম, হচ্ছে একটা টেকনোলজি এআই ছাড়া আমরা চিন্তা করতে পারবো না প্রজেক্ট ম্যানেজমেন্ট। দ্বিতীয়ত আমরা আ ইউজ কেস ছাড়াই টেকনোলজির পিছনে ঝাঁপ দেই। ফর এক্সাম্পল আপনি দেখবেন একটা হাইপ মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। হুম, একটা বাজওয়ার্ড, হ্যাঁ? হুম, অনেক অর্গানাইজেশন মাইক্রো সার্ভিস থেকে সরে আসছে। হুম, তো আমি যখনই একটা অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলতে চাই, টিম মেম্বার বা অনেকেরই আমি প্রিভিয়াসলি দেখেছি যে উইল ডু ইট ইন মাইক্রো সার্ভিস আর্কিটেকচার। আমরা এটা এপ্লাই করব।
আদৌ কি এটা দরকার আছে, আদৌ কি এটা প্রয়োজনীয়, আমার ইউজ কেসটা কি, কখন আমি মাইক্রো সার্ভিস করব, এটার কস্টটাকে আমি বিয়ার করতে পারবো, কারণ এটা ইজ এক্সপেন্সিভ থিং। এটার মেনটেনেন্স কি আমি করতে পারবো, আমার কি ওই লেভেলের রিসোর্স আছে, আমার মনোলিথিক দিয়ে কাজ হবে না কেন, মানে ইউজ কেস গুলো আমার ডিফাইন করা দরকার টেকনোলজি সিলেকশনের ক্ষেত্রে। সো আর্কিটেকচারাল, সো মাইক্রো, সো আর্কিটেকচারাল সিলেকশন ইজ এ মেজর থিং। আর আপনি টেকনোলজির কথা বলতেছিলেন, সো সো অফকোর্স এআই এমএল এই জিনিসগুলো এই মুহূর্তে খুব ট্রেন্ডিং এবং ইউজফুল অলসো, এন্ড দিস উইল বি রিকোয়ার্ড ফর সার্ভাইভাল অলসো। এই তো। একটা ছোট কোয়েশ্চেন নিয়ে নেই আমরা, আপনাকে অ্যাড্রেস করে মিস্টার মেহবুব রাতুল উনি কোয়েশ্চেন করেছেন। সো হোয়াট ইজ দি কারেন্ট পার্সপেক্টিভ অফ বাংলাদেশি অর্গানাইজেশনস অন দ্য প্রজেক্ট ম্যানেজার্স রোল ইন অ্যাচিভিং লং টার্ম গোলস? লং টার্ম গোলের জন্য আসলে আহ, আবার একটু কোশ্চেনটা করেন। আমি What is the current perspective of Bangladeshi organizations on project managers' role in achieving long-term goals? Like মানে বাংলাদেশি অর্গানাইজেশন গুলার রাইট, প্রজেক্ট ম্যানেজার রোলের উপরে রাইট, কি রাইট, বুঝতে পার্সপেক্টিভ পেরেছি। লং টার্ম গোল অ্যাচিভ করার জন্য, মানে অ্যাকচুয়ালি লাগবে নাকি না, দরকার প্রয়োজন কিনা, ইটস সর্ট অফ লাইক দ্যাট। প্রজেক্ট ম্যানেজারের মানে জিনিসটা হচ্ছে যে প্রজেক্ট ম্যানেজারকে দিয়ে লং টার্ম গোল যদি অ্যাচিভ করতে হয়, তাহলে প্রজেক্ট ম্যানেজার মাস্ট অ্যালাইন উইথ দ্য স্ট্র্যাটেজিস, মানে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট থাকতে হবে আপনার অর্গানাইজেশনের সাথে। প্রজেক্ট ম্যানেজারের একটা স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, মানে প্রজেক্ট ম্যানেজার জাস্ট আপনি তাকে অ্যাসাইন করে দিলেন যে দে উইল ডু, আই মিন হোয়াট টু সে, জাস্ট স্কেজুল ম্যানেজ করবে, টাইমলি ডেলিভারি দিবে, এইটুকুর মধ্যে লিমিটেড রাখলেন। সো তখন আসলে লং টার্ম গোলের ক্ষেত্রে একটা বাধা। আমার প্রজেক্ট ম্যানেজারদেরকে অবশ্যই আপনার ফ্রিডম দিতে হবে। সো আপনি যদি তাদের ডিসিশন গুলো না নেন, so অনেক ক্ষেত্রে এরকম হয়েছে যে অনেক থিঙ্ক করে একটা ডিসিশন দেওয়ার চেষ্টা করেছি, বাট অর্গানাইজেশন ডিডন্ট অ্যাকসেপ্ট ইট, বাট লেটার অন ঠিকই ইউজফুল মনে করেছে। সো প্রজেক্ট ম্যানেজারদেরকে আসলে স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, স্ট্র্যাটেজির সাথে অ্যালাইন রাখা দরকার, সো রাইট। টু অ্যাচিভ লং টার্ম গোলস। আমরা তো শর্ট টার্ম চিন্তা করলে, আমরা অলওয়েজ অর্গানাইজেশন গুলো শর্ট টার্ম যদি চিন্তা করে তাহলে আসলে সমস্যা। সো আর দ্বিতীয়ত প্রজেক্ট ম্যানেজারদেরও রেসপন্সিবিলিটিস আছে। প্রজেক্ট ম্যানেজাররা আপনার তাদের লিডারশিপ কোয়ালিটিস থেকে শুরু করে তাদের ভিশন, মানে হাউ ভিশনারি প্রজেক্ট ম্যানেজার ইজ, আমি কতদূর দেখতেছি, আমি কি আমার সামনে অল্প একটু দেখতেছি নাকি আমি অনেক দূর পর্যন্ত দেখতেছি। সো আমার একটা প্রজেক্ট করতেছি, এই প্রজেক্টের ইম্প্যাক্ট কি অর্গানাইজেশনে। সো আমার এটা কি শর্ট টার্ম ইম্প্যাক্ট না লং টার্ম ইম্প্যাক্ট, লং টার্ম রেভিনিউ কিভাবে জেনারেট হবে, মডেল গুলা কি হবে। সো এভরিওয়্যার প্রজেক্ট ম্যানেজার যদি ইনভলভ হয়, প্রজেক্ট ম্যানেজারকে যদি আপনার ফ্রিডম দেওয়া হয়, প্রজেক্ট ম্যানেজার প্ল্যান খুলে তার টিম নিয়ে কাজ করতে পারবে, সো তখন কিন্তু আপনার লং টার্ম গোল অ্যাচিভমেন্ট ইজ পসিবল। বাট এই ক্ষেত্রে উইন উইন হইতে হবে, প্রজেক্ট ম্যানেজারকে তাকে সিইও মাইন্ডসেট থাকতে হবে, তার গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে। ইফ হি ইজ লকড ইন, আই মিন ফিক্স মাইন্ডসেট, তাইলে হবে না। আবার অর্গানাইজেশনকেও ফ্রিডমটা দিতে হবে, তাকে এঙ্গেজ করতে হবে ইন দ্য ভিশন, ইন স্ট্র্যাটেজি অ্যাজ ওয়েল। একটা জিনিস ফারুক ভাই যে মানে একটা কিন্তু খুব জেনারিক টার্ম আছে যেটা আসলে আমাদের আম, but আমার কোয়েশ্চেনটা এরকম যে আসলে অর্গানাইজেশন গুলা কি দে অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রজেক্ট ম্যানেজার নিডস টু ডু? কারণ আমার কেন জানি মনে হয় যে দি কারেন্ট ইন্ডাস্ট্রি এবং দি প্র্যাকটিসেস দ্যাট আর অ্যাক্টিভ ইন্ডাস্ট্রিতে, আই ওন্ট সে অল অর্গানাইজেশনস, দের আর মানে খারাপ খারাপ ভালো দুইটাই আছে, but majority of the cases there are organizations who do not actually understand what a project manager needs to do or focus on. মানে they understand that
yes, project manager is part of management, but at the same time they are a bridge. They are a connecting bridge. So ওরা কি অ্যাকচুয়ালি রোলটাকে বুঝে কিনা ইন দ্য লং রান? বিকজ সবাই বলে যে আসলে প্রজেক্ট ম্যানেজার, দিস হোল ডেজিগনেশন ইজ এ ভেরি ওভার ইউজড টার্ম, বা অনেক ওভার রেটেড লাগে। যে অনেকে আবার আমি অনেক ম্যানেজমেন্ট বা যারা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেলে আছে অনেকের কাছ থেকে শুনছি যে প্রজেক্ট ম্যানেজার তো দরকার নেই, দি লেভেল অফ টিম লিডস দে ক্যান হ্যান্ডেল ইট ইটসেলফ, ওয়াই ডু আই নিড আ প্রজেক্ট ম্যানেজার ফর? সো ইজ দিস অ্যাকচুয়ালি ট্রু যে আসলে প্রজেক্ট ম্যানেজার আমাদের দরকার নাই অর সামথিং? দেখেন, এক ধরনের ম্যানেজার আছে ইঞ্জিনিয়ারিং ম্যানেজার। ইঞ্জিনিয়ারিং টিমটাকে লিড করে তাদের কাজটা সলভ করে দেয়। বাট প্রজেক্ট ম্যানেজার যদি চিন্তা করেন, আপনি ধরেন একটা কাজে আপনার অনেক ধরনের স্টেক হোল্ডার্স আছে, তাদেরকে ম্যানেজ করা। একজন টিম লিড কিন্তু তাকে যদি আপনি বলেন প্রজেক্ট ম্যানেজ করতে, হ্যাঁ, তাকে কাজটা দিতে, সে কিন্তু এত কিছু দেখতেছে না, সে ফোকাস অন হিজ কোডিং অনলি। রাইট। কিন্তু দেখেন প্রজেক্ট ম্যানেজার কত কিছু চিন্তা করতেছে, সে কাস্টমার চিন্তা করতেছে। এইটাই ফারুক ভাই, যে এইটা নিয়ে কি আসলে আপনার মনে হয় যে কারেন্ট মার্কেট পার্সপেক্টিভে তারা কি অ্যাকচুয়ালি এটা অবগত ম্যানেজমেন্ট যে আসলে প্রজেক্ট ম্যানেজারের রোলটা কি, নাকি দে জাস্ট থিঙ্ক যে দে আর আ পন, যাদেরকে আমি এটা যে যখন যেটা বলবো তারা শুধু এক্সিকিউট করবে? এক্সিকিউট করার জন্য দের আর তো জুনিয়র এমপ্লয়ি থাকে, বাট মানে অ্যাজ আ জেনারেল পার্সপেক্টিভ আমরা যখন ডেজিগনেশন ওয়াইজ বুঝি, তো ম্যানেজার ইজ সাপোজ টু ম্যানেজ, নট এক্সিকিউট। নট এক্সিকিউশন ইজ পার্ট অফ ইট, বাট শুধু এক্সিকিউট করলে তার হবে না, দে হ্যাভ টু ম্যানেজ অ্যাজ ওয়েল। সো মানে এই আপনার কাছে কি মনে হয় যে তারা অ্যাকচুয়ালি এই মাইন্ডসেটটা আছে কারেন্টলি প্রেজেন্ট ইন দ্য ইন্ডাস্ট্রি, যে হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড হোয়াট প্রজেক্ট ম্যানেজার ব্রিংস অন দ্য টেবল, আর বা তাদের অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি গুলা কি? আছে, বাট অর্গানাইজেশন আছে, হ্যাঁ, হয়তো বলতে পারেন 80-20, 20% অর্গানাইজেশন দে value the role of project manager and they understand that project manager দরকার আসলে। কারণ টেকনিক্যাল টিম অত স্ট্র্যাটেজি চিন্তা করবে না, ঠিক আছে? সো 360 ডিগ্রি এত কমিউনিকেট করে যে আপনার প্রবলেমটাকে সলভ করা, কনফ্লিক্ট রেজলিউশন করা, যে এত কাজ, সো এই কাজগুলো কিন্তু একজন টিম লিডকে যখন আপনি দিবেন, সে জাস্ট এক্সিকিউটর, হ্যাঁ। রাইট। সো সো এটা কিন্তু আসলে পসিবল না। আবার অনেকে মনে করে যে প্রজেক্ট ম্যানেজার সবকিছুই তার কাজ। যেমন ধরেন একটা অর্গানাইজেশন, সে এমপ্লয়ীদেরকে কেয়ার করে না, তাদের এডুকেশন, তাদের লার্নিং নিয়ে কোনো কনসার্ন নেই, তাদের গ্রোথ নিয়ে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আর আদার গ্রোথ, কোনো গ্রোথ নিয়ে কনসার্ন নেই। বাট পুশিং দ্য প্রজেক্ট ম্যানেজার, কাজ হচ্ছে না কেন, স্লো হচ্ছে কেন। আবার তারা যখন চলে যায় তখনও আবার বলে যে হোয়াই দে আর লিভিং লিভিং ইউ, দ্যাট মিনস ইউ আর নট মোটিভেটিং, ইউ আর নট এবল টু মোটিভেট দেম। রাইট। সো এই জিনিসগুলো আসলে আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়, যে আসলে আমি অর্গানাইজেশনের কালচারটা কি। সো অর্গানাইজেশন এমন কালচার থেকে অর্গানাইজেশন লোকজন যাবে না, যাইতে যাবে না। আমি তো সাউথ টেকের কথা বলি, আমাদের আমাদের এক একজন রিসোর্স শিকড় গজায় যেত, বলতো যে এরা শিকড় গজায় গেছে, মানে বট গাছ। তো তো আমি 15 বছর কাজ করছি। যে একটু আগে কোয়েশ্চেন করলো রাতুল ভাই, হি ওয়াজ অলসো মাই কলিগ, রাতুল গুড ভাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি ব্রো। আরেকটা প্রশ্ন, উনি আরেকটা প্রশ্ন করেছেন, আমি এটা স্ট্রিমে দেখাই। So why does project manager need to be technical? Why aren't they non-technical? Which is actually a good আচ্ছা, question. রাতুল ভাই, থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন। আমি এটা বিলিভ করি যে টেকনিক্যাল হওয়া দরকার। যেমন ধরেন আমি যদি নন টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হই, আই উইল জাস্ট লিসেন টু দ্য টিম এন্ড ব্লাইন্ডলি ট্রাস্ট দ্য টিম অনলি। সো আমার কোনো গ্রিপ থাকবে না তখন টিমের প্রতি। সো আমি যখন টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হব, মেবি আই এম নট ইমপ্লিমেন্টার, বাট স্টিল আই আন্ডারস্ট্যান্ড
দ্যাট আমার এই টেকনিক্যাল প্রসেসগুলা থাকা উচিত আমার টিমের মধ্যে, হুম, আমি কিন্তু এপ্লাই করতে পারছি। যেমন আমি একটা কাজ শুরু করার আগে আমি জানি যে আমার সিস্টেম ডিজাইন কি রেডি হইলো? আমি জানতে চাই যে আমার যে টপ 10 vulnerabilities আছে WhatsApp মডেল, হুম, আমি কি প্ল্যান করছি শুরুতেই বিফোর হ্যান্ড জাম্পিং টু দ্য প্রজেক্ট? হুম, আমি এই চেক পয়েন্ট গুলো কিন্তু ভালোভাবেই জানি। তো আমি জানি যে আমার একটা কোডিং স্ট্যান্ডার্ড থাকতে হবে, যাতে নতুন লোকজন আসার পরে যখন ফ্রিকোয়েন্টলি টিম মেম্বার চেঞ্জ হবে, আসবে নতুন, এরা যেন ইজিলি অ্যাডাপ্ট করতে পারে, সেম গাইডলাইন ফলো করে সবাই কাজ করতে পারে। হুম, তো আমি জানি যে আমার আহ, একটা ডেভঅপস থাকা দরকার আমার টিমের মধ্যে, হুম, যাতে আমি সিআই/সিডি পাইপলাইনটা ক্রিয়েট করতে পারি, আমার প্রোডাক্টিভিটি বাড়ে, আমার ডেলিভারি টাইম কমে। সো আমি যদি টেকনিক্যালি টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হই, আমি জানি আই উইল নো দ্যাট হাউ টু কনভার্ট বিজনেস রিকোয়ারমেন্ট টু টেকনিক্যাল, আমি টেকনিক্যালে কিভাবে কনভার্ট করতে হবে। সো আমার যখন এই টেকনিক্যাল নলেজ গুলো থাকবে, তখন কিন্তু আমি I can give my input to the team. Although I will not have time to do an implementation, but আমি টিমের মধ্যে ভ্যালিডেশন করতে পারবো। সেকেন্ডলি টেকনিক্যাল টিম উইল রেসপেক্ট মি। ঠিক আছে, আমি যদি একজন নন টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার হই, হুম, আমাকে বলেই বসবে যে আপনি কি বুঝবেন। ঠিক হুম, আছে, এটা এত সময় লাগে বা এটা এইভাবেই করতে হয়। সো So, Alhamdulillah, my team respect me. So, this is the fundamental needs to be হুম, technical, to manage a technical project. That means আপনাকে যেই কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজ করতে গেলে আপনাকে কনস্ট্রাকশন নলেজ নিয়ে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজ করতে হবে। আদারওয়াইজ there is huge risk, আমি বলবো। আমরা দেখেছি হিস্ট্রিক্যালি যে সেলস এর একজন আপনার প্রজেক্ট ম্যানেজার হয়েছে, ডেভেলপমেন্ট প্রজেক্ট ম্যানেজার, সেলস ম্যানেজার ছিল। I have reference from this industry that he was expert in somebody was expert in sales. He did PMP. He started managing the project. So that was disaster for the organization. Although he knew all the tools and techniques of project management. সে জানে কনফ্লিক্ট হইলে কনফ্রন্ট করতে হয়, রিকোয়ারমেন্ট কালেকশনের জন্য এই টেকনিক্স গুলো আছে, বাট স্টিল দেয়ার ওয়াজ গ্যাপ। সো ওই গ্রিপটা ধরে রাখার জন্য, প্রজেক্টটাকে রাইট ওয়েতে ড্রাইভ করার জন্য আম, একজন প্রজেক্ট ম্যানেজারকে টেকনিক্যাল হওয়া দরকার ফর সফটওয়্যার প্রজেক্ট ম্যানেজমেন্ট। আই হোপ আই হ্যাভ গিভেন দ্য অ্যান্সার টু রাতুল ভাই। রাজুল ভাই আরেকটা কোয়েশ্চেন করেছেন, হোয়াট আর দ্য নেক্সট স্টেপস ফর সিজনড প্রজেক্ট ম্যানেজার? প্রজেক্ট ম্যানেজারকে সিজনড হইতে হলে ওই যে বললাম যে তার লার্নিং মাইন্ডসেটটা প্রথমে আসতে হবে। হুম, আপনার এই স্টেরিওটাইপ থেকে বের হয়ে আসতে হবে যে আমি শুধু স্কেজুল ম্যানেজ করব, আমি শুধু রিসোর্স ম্যানেজ করব, টাইমলাইনের মধ্যে কাজটা হইতেছে কিনা। সো এই জিনিসটা শুধু দেখবো তাইলে হবে না। প্রজেক্ট ম্যানেজারকে আসলে আপনার ওই খুব অর্গানাইজেশনের ভিশনের সাথে অ্যালাইন থাকতে হবে, এক নাম্বার। আমি একটু লেন্দি করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। সো অর্গানাইজেশন কি চায়, সো অর্গানাইজেশনের প্ল্যান কি, ফিউচার প্ল্যান কি, এগুলা project manager will ask question to the, I mean, stakeholders, and then he will take action. Secondly, তো সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইজ তো থাকতে হবেই, যে আমি কিসের প্রজেক্ট ম্যানেজ করতে যাচ্ছি। right, আমি টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজ করতে গেলে টেকনোলজি নলেজ টু এ সার্টেন লেভেল, বলবো না যে খুব এক্সপার্ট হতে হবে, হুম, বাট সার্টেন লেভেলে থাকতে হবে, ডোমেন নলেজটা থাকতে হবে। থার্ড আমি বলবো যে লিডারশিপ কোয়ালিটি ইজ এ মাস্ট। এর মধ্যে প্রথম হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন, কমিউনিকেশন স্কিল 100/100। আমি শুরুতে আমাকে অ্যাড্রেস করেছি যে আই এম জ্যাক অফ অল, বাট আই ট্রাই টু বি মাস্টার অফ কমিউনিকেশন। সো ইট শুড বি দ্য কোয়ালিটি অফ এ প্রজেক্ট ম্যানেজার। আমি কিভাবে আহ, আমার টিমের সাথে বিহেভ করি, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স কতটুকু, সো আমি আমার অ্যাওয়ারনেস কতটুকু,
আহ, আমার আমি কিভাবে রিয়েক্ট করতেছি, প্রেশার সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করতেছি, আমার সোশ্যাল, আমার এক্সপ্লোর কতটুকু আছে, আমি সোশ্যালি কতটুকু মিশতেছি, আমি সোশ্যাল মিডিয়াতে কতটুকু অ্যাক্টিভ আছি। আমার এমনও হয়েছে যে আহ, আমার সোশ্যাল মিডিয়াতে পরিচয়, তার কাছ থেকে আমি টেকনিক্যাল হেল্প নিয়েছি। আমার মনে হয়েছে একটু ডিসকাস করা দরকার, আই কলড হিম এন্ড টক, সো আই গট হুম। দ্য সলিউশন, সো ইট হেল্প মি। সো আমি কতটুকু সোশ্যাল মিডিয়াতে আমি কতটুকু অ্যাক্টিভ, সো এটা আমাকে সিজন হইতে আহ, একজন প্রজেক্ট ম্যানেজারকে সিজন হইতে হেল্প করবে। আমি কি এমপ্যাথেটিক লিসেনিং করতেছি, নাকি একজন টিম মেম্বার তার পেইন পয়েন্ট শেয়ার করতেছে আর আমি মোবাইল চাপতেছি। So, আমি কি আসলে অ্যাক্টিভ লিসেনিং বলবো না, এমপ্যাথেটিক লিসেনিং, আমি তার পেইন পয়েন্ট গুলো বুঝার চেষ্টা করতেছি কিনা, শুনতেছি কিনা তার কথাটা। আহ, এই যে লিডারশিপ কোয়ালিটিস, টেকনিক্যাল, আই মিন টেকনিক্যাল নলেজ, ডোমেইন নলেজ, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, সো আপনার অ্যাজাইল হইতে হবে, আপনার গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, আপনার সিইও মাইন্ডসেট থাকতে হবে। আমি যখন এপেক্স ডিএমআইটি তে জয়েন করি, আমার চেয়ারম্যান স্যার আমাকে প্রথম দিনই বললেন যে, ফারুক, think yourself as a CEO from now on, so take decisions accordingly when you work. দ্যাটস এ ভেরি তো বিগ ডিল টু সে ফ্রম আ সিইও। আসলে এই জিনিসটা তো জেনারেলি কেউ বলতে চায় না, সবাই আসলে ক্ষমতা কেউ ছাড়তেই চায় না, তো সিইওর কাছ থেকে এই জিনিসটা আসা ইজ ভেরি বিগ থিং। সো বলছে থিঙ্ক ইউরসেলফ, তোমার মাইন্ডসেট যেন সিইও মাইন্ডসেট হয়। রাইট। সো সো এখন আমি অন্যভাবে চিন্তা করার চেষ্টা করি। সো এই যে এত কোয়ালিটিস বললাম, মিসআন্ডারস্টুড করার সুযোগ নেই যে আমি বোধহয় সব জানি, বাট আই এম ট্রাইং টু লার্ন। আমি এভরিডে এখন থেকে লার্ন করার চেষ্টা করে শুরু করছি, বাট at least after 16-17 years of experience I understood that আমার গ্যাপ গুলা কি কি, that ফার্দার আমাকে কি কি শিখতে হবে। at least এইটুকু আমি বুঝতে পেরেছি যে এই কোয়ালিটিস গুলো আমার থাকতে হবে, যেটা রাতুল ভাইয়ের কোয়েশ্চেন অ্যান্সার। আমরা অলমোস্ট ফারুক ভাই এট দি এন্ড অফ দি হোল সেগমেন্ট। তো আমি কিছু ছোট ছোট জিনিস আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটা হচ্ছে যে আমরা শুরুতে একটা কথা বলছিলাম যে হচ্ছে হাউ টেকনিক্যাল একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে অনেক ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্সের বেসিসে প্রজেক্ট ম্যানেজার হয়ে যায়। কারণ সেই ক্ষেত্রে আম, এটা কখন আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল বা অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি কখন রিয়েলাইজ করব যে না ঠিক আছে আমি নাও আই এম রেডি টু বি আ প্রজেক্ট ম্যানেজার। হ্যাঁ, এই জিনিসটা এই রিয়েলাইজেশনটা আমার কোন জিনিসগুলো দেখলে বা বুঝলে আমি বুঝবো যে না, বিকজ আমরা কিন্তু জানি ইন্ডাস্ট্রিতে দের আর লট অফ ট্যালেন্টস যারা ৫-৬ বছর ৭ বছর ৮ বছর এরকম লাগে না প্রজেক্ট ম্যানেজার হওয়ার জন্য এক্সপিরিয়েন্স। দের আর যারা হচ্ছে ২-৩ বছর এক্সপিরিয়েন্স, ওদের কাজ দেখলে বোঝা যায় না দিস ইজ আ পার্সন যাকে এখন জুনিয়র রাখা যাবে না, তাকে হি ইজ মোর দ্যান ক্যাপাবল ম্যানেজার রোল প্লে করার জন্য একটা প্রজেক্টে। সো এই যে অ্যাসপেক্ট, এটা ওয়েন ডু উই অ্যাজ এন ইন্ডিভিজুয়াল অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়েন ডু উই রিয়েলাইজ, অ্যান্ড আপনি অ্যাজ আ ম্যানেজার আপনার টিমের মধ্যে এই জিনিসটা কখন রিয়েলাইজ করেন? আমি একটু ভিন্নভাবে অ্যান্সার দিই। আপনি তো নিশ্চয়ই ঘুরেন, অনেক ঘুরতে পছন্দ করেন বা ঘুরেছেন, টিম করে ঘুরতে গেছেন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওইখানে কিন্তু কোনো ম্যানেজার নাই, বাট ডিফল্ট একজন ম্যানেজার কিন্তু লিড। রাইট। সেই হোটেল বুক দিচ্ছে, গাড়ি বুক করতেছে, সবার কাছ থেকে টাকা কালেক্ট করতেছে, ভেন্যু ঠিক করতেছে, হ্যাঁ। অ্যারেঞ্জিং এভরিথিং উইলিংলি। হুম। ইউনিভার্সিটিতে আমরা প্রজেক্ট করেছি না, দেখেন ৩-৪ জন মিলে একটা গ্রুপ প্রজেক্ট করতাম। সো একজন কিন্তু আপনার লিড হয়ে গেছে অলরেডি, হুম। সে কিন্তু আপনার সবারকে কাজ ভাগ করে দিচ্ছে যে তুই এটা করবি, তুই ওইটা করবি, তুই ওইটা করবি। সো সবাই কিন্তু আপনার দেখা গেল কি যে আপনার করতাম, করে আবার সে আবার সবার কাছ থেকে জমা নিত, জমা নিয়ে কম্পাইল করে স্পাইরাল বাইন্ডিং করে তারপরে স্যারকে জমা দিছে। রাইট। সো দিস ইজ, সে কিন্তু আপনার না তার কোনো মনিটারি বেনিফিট আছে, না তার কোনো আদার ইয়ে আছে। সো এমনিতেই লিডার। তো আপনি দেখবেন যে আসলে যখন কাজ করতেছে, যার লিডারশিপ কোয়ালিটিস আছে, দেখবেন সে এমনিতেই সে আগায় আসতেছে। ঠিক আছে? যখন
একটা প্রবলেম নিয়ে আলোচনা হচ্ছে, সে পাশে এসে দাঁড়া যাবে, শুনতেছে প্রবলেমটা কি, ইফ আই হুম, ক্যান গিভ দ্য সলিউশন। রাইট। ঠিক আছে? সো তার অ্যাপ্রোচটাই দেখবেন যে একটু ভিন্ন। সে সে হচ্ছে আপনার অটোমেটিক লিডার। সো লিডারশিপ আসলে পুশ করে যে হবে না। এখন তোমার ৫ বছর হয়েছে, তোমাকে লিডার হতেই হবে। হুম, যে প্রজেক্ট ম্যানেজার যে হতেই হবে নট নেসেসারি। তুমি তোমার এত কমিউনিকেশন বা এত কিছু ম্যানেজ করতে ভালো লাগে না, ওকে। ইউ হুম, বিকাম আর্কিটেক্ট, ইউ বিকাম সামথিং এলস। হুম, ইউ ওয়ার্ক ইন ইউর ওন এরিয়াস। আমরা দেখেছি আমাদের অর্গানাইজেশনে আগে হিস্ট্রিক্যালি এরকম অনেক বড় ভাইরা আছে। দে আর সুপার। অর্গানাইজেশনের অ মানে অনেক ক্রিটিক্যাল সিচুয়েশন এ দে এডেড ভ্যালুস। হুম, মানে they were just workaholic type person, but not leader at all. হুম। তাদেরকে একদম রেস্ট্রিকশন ছিল, you cannot go in front of client. So, আরেকটা so জিনিস not necessarily that there একটু has to be project manager always. রাইট। সো আরেকটা জিনিস আসে যে হচ্ছে আমরা যখন বা মোস্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে মানে একটা টেকনিক্যাল টিমের ক্ষেত্রে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যে ইনোভেশন বিকামস ভেরি ইম্পর্টেন্ট। ইনোভেশন, ক্রিয়েটিভিটি এগুলো খুবই ইম্পর্টেন্ট হয় একটা প্রজেক্টের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো অ্যাট দ্য সেম টাইম কিন্তু ডেডলাইনস এন্ড মানে ডেলিভারেবলস কিন্তু ইম্পর্টেন্ট থাকে। সো ইজ মানে এই Right. যে ব্যালেন্সটা, হাউ ডু ইউ অ্যাকচুয়ালি ইনোভেশন আর ডেলিভারেবলস এগুলার যে ব্যালেন্সটা, হাউ ডু ইউ অ্যাকচুয়ালি বিল্ড ইট, বা একটা টিমের মধ্যে সেটা আপনি হাউ আর ইউ গোইং টু ম্যানেজ দ্যাট? ধরেন আপনার একটা ৩ মাসের একটা প্রজেক্ট আছে। এখন আপনি সেটাতে ইনোভেশন কখন আনার চেষ্টা করবেন আর ডেলিভারেবলসই কখন বা দিতে চাবেন? হাউ দ্য হোল মাইন্ডসেট অফ আ ম্যানেজার, মানে এট লিস্ট আপনার ক্ষেত্রে এই জিনিসটা কিভাবে কাজ করে? দেখেন, ইনোভেশনটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। হুম, বিষয়টা এরকম না যে এই ৬ মাস আমি কোনো প্রজেক্টের ডেলিভারি দিব না, এখন শুধু আমি আমার ইনোভেশন নিয়ে কাজ করব। এই ৩ হুম, মাস বা ৬ মাস পরে আমি ফার্স্টার ডেলিভারি দিব। সো হুম, ইটস নট পসিবল। হুম, সো আপনার ইনোভেশন থাকবে এভরি অ্যাসপেক্ট। মানে কোথায় ইনোভেট করা যায়? রান টাইমে আপনাকে ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট আমি এই কাজগুলোকে ইনোভেট মানে মানে ইনোভেশনের আওতায় আনতে যাচ্ছি। হুম, আগে কিন্তু ধরেন আপনার রিলিজ গুলা বিল্ড হইতো ম্যানুয়ালি, ডেভেলপমেন্ট ক্লায়েন্ট সাইডে। দেখেন এখন কিন্তু সিআই/সিডি বা ডেভঅপস একটা রোল চলে আসছে দেখবেন। হুম, সো এই রিলিজ ম্যানেজমেন্ট বা এই পার্ট গুলো কিন্তু অটোমেট হয়ে গেছে, ইনোভেশন হয়ে গেছে। সো দিস ইজ অলরেডি দেয়ার, বাট ইউ হ্যাভ টু ইউজ ইট। সো এই হুম, জন্য কি দরকার হয়েছে, আমাকে আমাকে ডেভঅপস হায়ার করতে হয়েছে, বেনিফিটটা আমাকে অ্যাডাপ্ট করতে হয়েছে। সো উইদাউট হুম, হ্যাম্পারিং মাই কারেন্ট প্রজেক্ট। সো মাই কারেন্ট টিম, আমার টিমে ডেভঅপস আছে, আমার স্টেজিং এনভায়রনমেন্ট আছে, আমার ওই কি বলে লাইভ এনভায়রনমেন্ট, ডেভেলপারস এনভায়রনমেন্ট। সো এইভাবে করে আলাদা আলাদা করা, অর্গানাইজড, সো ইনোভেট করা। হুম, সো আমার খুব কুইকার হচ্ছে জিনিসগুলো। সো এই জন্য কিন্তু আমি আলাদা যে একটা খুব মেসিভ টাইম নিছি তা কিন্তু না। হুম, সো আমি অলওয়েজ ওই থিঙ্ক করতে হয়েছে যে না, আমি এটা ঢুকাবো। আমার একজন ধরেন অটোমেটেড টেস্টারকে আমি নিয়ে এসে যদি আমি বলি যে না, আমি এখন অটোমেশনের কাজ করব, হুম, আমার যেই জিনিসগুলা অলওয়েজ রিগ্রেশনের দরকার পড়তেছে, আমি এগুলা অটোমেশনের আওতায় নিয়ে আসবো। প্যারালালি আমি তাকে বসে দিলাম একজন অটোমেশন ইঞ্জিনিয়ার হায়ার করে, যে ইউ জাস্ট অটোমেট। সো অ্যাজ সুন অ্যাজ ই ফিনিশ, আমি কিন্তু এটার বেনিফিট পাওয়া শুরু করব। এটার জন্য কিন্তু আমি আলাদা টাইম নিয়ে নিই যে এটা শেষ হোক তারপরে প্রজেক্ট করব। সো এভরি অ্যাসপেক্ট, যে আমি কোথায় কোন টুলস ইউজ করলে, কোথায় এআই ইউজ করলে, কোন টেকনোলজি ইউজ করলে আমি আমার ডেলিভারি টাইম কমবে, আমার এফিসিয়েন্সি বাড়বে, আমার এরর রেট কমবে। সো এই জিনিসগুলাকে কিন্তু আমার অলওয়েজ থিঙ্ক করতে হচ্ছে। একটা কমন টেকনিক, জাপানিজ টেকনিক, যে পোকাইউকা, আই ডোন্ট নো, একটু অদ্ভুত টার্ম আপনি শুনছেন কিনা, জাপানিজ টার্ম, যে এরর প্রুফিং। হুম, কিরকম, আমি ধরেন কি করলে আমার জিরো এরর হবে। ফর এক্সাম্পল দেখবেন যে আপনার আগে যখন আমরা টিপ তালা ইউজ করতাম না, ঘরে হুম, চাবি রেখে বাইরে তালা আটকাই দিছি মনে করেন, হুম,
তো এখন চাইনিজ বা জাপানিজরা রিয়েলাইজ করলো যে না, ইটস এ রিপিটেটিভ মিস্টেক। সো হাউ ক্যান উই মানে সলভ দিস ওয়ান? এরা কি হুম, করলো যে আপনার তালা বন্ধ করতে হলে চাবি লাগবে। সো হুম, ওই প্রবলেমটা কিন্তু আর নাই এখন, যদি আপনি ওই right, চাবিগুলো তালাগুলো ইউজ করেন। সো হুম, দে এরর প্রুফিং করে ফেলছে। সো আপনি কিভাবে টেকনোলজি ইউজ করে এরর প্রুফিং করতে পারবেন? আপনার এরর রেট তত কমবে, আপনার এফিসিয়েন্সি তত বাড়বে। জিমেইলে আপনি অ্যাটাচমেন্ট টার্মটা ইউজ করলে দেখবেন যে আপনার সে প্রম্পট করতেছে আপনাকে। আপনার কি সে পোকায়োকে এপ্লাই করছে যে আপনাকে প্রম্পট করতেছে যে তুমি কিন্তু অ্যাটাচমেন্ট ভুলে গেছো। তা আমি নিজেই তো several times আমি রিপিটেটিভলি অ্যাটাচমেন্ট লিখছি বাট অ্যাটাচমেন্ট পাঠাইনি। সেই প্রবলেমটা কিন্তু এখন নাই। সো হুম, অটোমেশনের মাধ্যমেও আপনি কিভাবে এরর প্রুফিং করতে পারেন বা হুম, অটোমেশন ছাড়াও। সো এই জিনিসগুলো কিন্তু আপনার কন্টিনিউয়াস প্র্যাকটিস। ইটস নট দ্যাট একটা টাইম ফ্রেম ধরে আপনি করবেন। হুম, right. আর ফাইনাল একটা কোয়েশ্চেন রাখবো আপনার কাছে, আর বেশি সময় নিব না, কাজ মোটামুটি সবারই অফিস আছে কালকে। তো আহ, আপনার অ্যাজ যারা ইয়াং প্রফেশনাল তাদের কাছে আপনার কি চাওয়া আছে, বা অ্যাজ আমি একটা ইয়াং প্রফেশনাল হিসেবে আমিও ইন দ্য লং রান যদি একজন ম্যানেজার পজিশনে যাই, প্রজেক্ট ম্যানেজার হিসেবে যাই বা টেকনিক্যাল প্রজেক্ট ম্যানেজার যখন যাব, সেই ক্ষেত্রে হোয়াট উড ইয়োর গাইডলাইন্স বি যে না, তুমি এখন থেকে ডু দিস থিংস যেটার জন্য ইউ উইল বি এবল টু গেট আ লট অফ ফ্রুটস ইন দ্য আফটার স্টেজ অফ ইয়োর ক্যারিয়ার? এটার অ্যান্সারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি। রাতুল ভাই কোয়েশ্চেন করেছিল না যে হুম, সিজন প্রজেক্ট ম্যানেজার হইতে হলে কি করতে হবে? ইয়ং প্রফেশনাল যদি প্রজেক্ট ম্যানেজার হইতে চায়, প্রথমে মেইন থিং ইউ হ্যাভ টু কিপ মেইন থিং মেইন। লাইক প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলস এন্ড টেকনিকস গুলা জানা দরকার। হুম, যেমন বিভিন্ন সার্টিফিকেশন আছে, পিএমপি সার্টিফিকেশন ফর এক্সাম্পল। আপনি পিএমপি সার্টিফাইড হইলেই যে সিজন প্রজেক্ট ম্যানেজার হবে নট নেসেসারি, বাট পিএমপি সার্টিফিকেশন উইল গিভ ইউ দ্য চেকলিস্ট যে যে এতগুলা জিনিস আমার করা আছে, এই করার আছে, হুম, এতগুলা ওয়ে আছে টু ডু থিংস। মানে আমি কোনটা অ্যাপ্লাই করব। সো দিস উইল কাম ফ্রম দ্য এক্সপিরিয়েন্স। সো প্রথমত আপনি স্ট্যান্ডার্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের যে গাইডলাইন আছে, লাইক পিএমআই যেটা প্রপোজ ইয়ে করে, alright, যেমন পিএমপি সার্টিফিকেশন, হুম, other certifications are also there. You can agile এর সাথে নিজেকে অনেক বেশি ইনভলভ করে ফেলা, কারণ মডার্ন ট্রেন্ড হচ্ছে অ্যাজাইল। সো যত বেশি ইনভলভ করে ফেলবে তত বেশি আপনার সে প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলস এন্ড টেকনিক্স গুলা জানবে। সো এটা একটা জিনিস। তো আমি মেইন থিংকে মেইন রাখলাম যে আমি টুলস এন্ড টেকনিক্স গুলো শিখলাম। হুম, right, সেকেন্ডলি আমার আসতে হবে হচ্ছে সফট স্কিলস। হুম, যে আমার লিডারশিপ কোয়ালিটিস গুলা, যেটা আমি বললাম, আমার লিসেনিং কোয়ালিটিস, আমার ইমোশনাল ইন্টেলিজেন্স, আমার লিডারশিপ কোয়ালিটিস, আমার কমিউনিকেশনে আমি কতটা টপ নচ। কারণ 80% কাজ হচ্ছে, 90% অফ ওয়ার্ক প্রজেক্ট ম্যানেজার হচ্ছে থিওরিটিক্যালি যেটা বলা হয় যে আপনার কমিউনিকেশন। সো আমি কতটা স্ট্রং কমিউনিকেশনে করতেছি, সেই জিনিসটা শিখতে হয় আরকি। সো সো একজনকে আসলে শিখতে হবে টুলস এন্ড টেকনিকস কি, কি আছে কমিউনিকেশনের, কি জিনিস জানতে হয়। হাউ টু ডু কমিউনিকেশন। তো আমার ভার্বাল কমিউনিকেশন কেমন হবে, আমার পুশ কমিউনিকেশন, পুল কমিউনিকেশন, আমার রিটেন কমিউনিকেশন। সো আমি কি ক্লারিটি নিয়ে আসতে পারছি কিনা থ্রু কমিউনিকেশন। তো এই সফট স্কিল গুলা থাকা দরকার। ওভারঅল আরো বলবো যে আমার ফিউচার সেন্ট্রিক চিন্তা করা উচিত। আমার স্ট্র্যাটেজিক, আমার ফিক্সড মাইন্ডসেটে না থেকে লার্নিং মাইন্ডসেট, যে আমি এভরিডে আই উইল লার্ন। প্রত্যেকটা সিচুয়েশন থেকে আমি লার্ন করব। আহ, এই মাইন্ডসেটটা থাকা উচিত। আর অফকোর্স ইন their রেসপেক্টিভ টেকনোলজি এরিয়াস দে হ্যাভ টু নো দ্য টেকনোলজি অ্যাজ ওয়েল। তো এই সবগুলা মিলিয়ে যখন থাকবে, সে একজন ভালো প্রজেক্ট ম্যানেজার হয়ে উঠতে পারবে। ইটস এ জার্নি। এটা যে এরকম না যে আমি সব একবারে শিখবো, 3 বছর মেয়াদি,
শিখে তারপর প্রজেক্ট ম্যানেজার হব, বিষয়টা তা না, ইটস এ জার্নি। সো he will be the part of journey. He will take the responsibility and start learning and applying your knowledge. That's it. রাইট। ওকে ফারুক ভাই, আমরা আহ, শেষ করব আমাদের সেশনটা। তার আগে যদি আপনার কোনো ভ্যালুয়েবল ওয়ার্ডস থাকে, প্লিজ ডু শেয়ার। আম, অনেক কথাই বলে ফেলছি আসলে। যতটুকু বলেছি ততটুকু আমি না। আমি খুবই ছোট মানুষ, স্টিল লার্নিং। অ্যাট লিস্ট এত বছর পরে এইটুক রিয়েলাইজেশন হয়েছে যে আমি আমি কি কি জানি না, এইটুক বুঝতে পারছি যে আমার অনেক লং ওয়ে টু গো। মানে এখন মনে হইতেছে এক একটা জিনিস শিখি, আমার মনে হচ্ছে যে ইস, এটা যদি আমি আর 5 বছর আগে এই উদ্যোগটা নিতাম বা আরো 10 বছর আগে এই উদ্যোগটা নিতাম, তাইলে কুড হ্যাভ বিন ডিফারেন্ট। সো এইটা অন্তত রিয়েলাইজেশন হয়েছে। আমি নিজেকে খুব ছোট মনে করতেছি, কাউকে এক্সাম্পল দিতে গিয়ে কাউকে হার্ট করতে চাইনি। সো চেষ্টা করেছি যে as much as I can control myself. So এই তো। আর লার্নিং চাই যে যেন সবাই লার্নিং এর দিকে ঝুঁকে। আমি নিজে লার্নিং ফোকাস থাকার চেষ্টা করি এবং ট্রাই টু হেল্প দ্য কমিউনিটি। ছোট করে একটু মার্কেটিংও করে ফেলি। হ্যাঁ আহ, হ্যাঁ, অবশ্যই আমি অবশ্যই। প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখাই, নিজে প্রজেক্ট ম্যানেজারই না, প্রজেক্ট ম্যানেজমেন্ট শিখাইতে পছন্দ করি। আমি পিএমপি সার্টিফিকেশনের উপর কোর্সও করাই। From next year 2025, I'll be taking courses frequently, not only project management. I'll take courses on product management and agile scrum as well. যদি কারো গাইডেন্স, কোনো হেল্প দরকার হয়, আই এম রেডি টু হেল্প, আই এম রেডি টু কন্ট্রিবিউট টু দ্য কমিউনিটি। আমি চাই যে সবার 2025 ভালো কাটুক, সবার যেন বাজেট থাকে ফর, আই মিন এডুকেশন, ফর লার্নিং। প্রত্যেকেই তার একটা স্যালারির পার্সেন্টেজ বাজেট করা উচিত, যে দিস ইয়ার একটা শুরুতেই একটা ওয়ান পেজ পার্সোনাল প্ল্যান করে ফেলা উচিত, ও ট্রিপল পি বলি। সো এই ইয়ারে 2025 এ হোয়াট আই ওয়ান্ট টু অ্যাচিভ, হোয়াট মাই কেরিয়ার অবজেক্টিভ, হোয়াট আর মাই কেরিয়ার অবজেক্টিভস, মাই পার্সোনাল গোল কি, আমার ফ্যামিলি অবজেক্টিভ কি, আমি কি কি শিখতে চাই, ওভারঅল মিলে একটা প্ল্যান করা উচিত। প্ল্যানটাকে ধরে ধরে অ্যাকশন নেওয়া উচিত। সো অ্যাকশন অ্যাচিভ করতে পারলে নিজেকে রেইনফোর্স করা উচিত, মোটিভেটেড রাখার জন্য, যদি সে অ্যাকশনটা ধরে রাখতে পারে। সো এটা আমার জন্য প্রযোজ্য, হোয়াট এভার আই সে। সো আমি চাই যে সবার 2025 ভালো কাটুক। রাইট। থ্যাংক ইউ সো মাচ ফারুক ভাই। আপনার আজকে মানে এত বিজি একটা শিডিউলের থেকে আপনি আমাদের জন্য সময় দিচ্ছেন। টু বি অনেস্ট, আমি ভেরি মাই লাকি টু প্লেজার। অ্যাকচুয়ালি বি এবল টু সিট উইথ ইউ। আসলে কথা শেষ হয় না, আমার আরো অনেক কোয়েশ্চেন্স ছিল। অ্যান্ড ইনফ্যাক্ট পার্সোনাল লেভেলেও অনেক ক্যাচ আপ করা আছে আপনার সাথে এখনো। হোপফুলি ওইটা আমরা আফটার স্ট্রিম এন্ডস আমরা ওইটা নিয়ে ডিসকাস করবো না। And I ইনশাআল্লাহ। really hope যে this session, everyone, I hope this session has been really fruitful for you. একটু patience নিয়ে, obviously please go through the whole aspect of this session, because there are a lot of things and challenges as a project manager যেগুলো আমরা আহ, দেখি বা আমরা আমাদের ডিরেক্ট ম্যানেজারকে দেখি যে ফেস করতে। there are a lot of engineers আমার প্রোফাইলে added, so মাইন্ডসেটটা কিভাবে যায় সেই জিনিসটা আপনারা জাজ করেন, আপনারা নিজেদেরকে এখন জাজ করেন। এন্ড আই হোপ, hopefully we were able to give you an overview of how the things are. And I really hope যে হচ্ছে এই সেশনটা আমরা আরো সামনে আরো নিতে পারবো, আরো হয়তো বা ইন ডেপথ নিব। আমি সবার সাথে এখন ইন্ট্রোডাক্টরি সেশন যাচ্ছি, হোপফুলি উইল বি কামিং ইন উইথ আ ভার্সন 2, যেখানে আমরা প্রিসাইজ কিছু টপিক নিয়ে কথা বলবো। যে না, this is where we want to focus on, and that might help you a lot. So that requires planning as well. So hopefully in the next few weeks we'll come up with something very different. সবার জন্য দোয়া রইলো, সবার আমার আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, বিশেষ করে ফারুক ভাই, বিকজ উনি এখন
খুবই সিনিয়র একটা রোলে, and he's a person, very humble person, and I believe he should get all the prayers from every person who is watching and who has watched this session. Thank you so much, Farooq bhai. I'm really Thank looking you forward to so much. catching up with you again. And hopefully আপনাকে তো Sure. আবার My বিরক্ত pleasure. করে আরেকটা সেশনে নিয়ে আসলে তো আপনি নিশ্চয়ই মাইন্ড করবেন না। And পরের No, no, সেশনটা sure, sure. পরের সেশন hopefully I'm open. I'll bring a bit more of people so that হচ্ছে we can have a sort of a debatable scenario যে না what Sure, happens sure. what not. So আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ. So thank you so Sure. much everyone for watching. Thank you Farooq bhai, and good night to all, and hopefully we'll have another good working day starting from tomorrow. Thank you. Thank you. Thank you, Safwan bhai. Thank you, everyone. Bye.